পেজে তো আছে না? জি। ল্যাপটপে দিচ্ছি ল্যাপটপ। ল্যাপটপে ওপেন করতে হবে। আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আমাকে দেখছেন কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা কনফার্ম করবেন। যারা আমাকে দেখছেন কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা কনফার্ম করবেন। আর সবাই কেমন আছেন, কে কোথা থেকে বলছেন এটা একটু জানাবেন আমাকে, কমেন্টসে সবাই জানাবেন। ওকে, কে কোথা থেকে বলছেন একটু সবাই জানাবেন। আর সবাই কেমন আছে এটা সবাই জানাবেন। আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ সেশনে আপনাদের স্বাগত, এবং আশা করছি এখানে টোটাল হচ্ছে 20 থেকে 25টা কোশ্চেন অ্যান্সার আছে গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যের উপর। সেই সাহিত্যের প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমরা সলভ করব এবং ব্যাখ্যা সহ আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, যার বাইরে থেকে পরীক্ষা আল্লাহর রহমতে আসবে না। এগুলো একটু খুব সুন্দর মতো আপনারা দেখবেন, এটা খাতা নিবেন, কলম নিবেন, সুন্দর করে এগুলি কি করবেন, সাথে সাথে আমার সাথে সাথে নোট করে ফেলবেন, ঠিক আছে? এখানে যে কোশ্চেনগুলি আছে প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন একদম দশম বিসিএস থেকে আমরা শুরু করেছি। আমার প্ল্যানিং হচ্ছে আগে আমরা কোশ্চেন প্যাটার্নগুলি দেখি, ইংরেজি সাহিত্য কোশ্চেন প্যাটার্ন দশম বিসিএস থেকে শুরু করে আজকে 50তম বিসিএস পর্যন্ত কিভাবে আসছে, ঠিক আছে, কিভাবে আসতেছে এই জিনিসগুলো আগে আমরা কনফার্ম করি, আমরা দেখি, তাহলে কি উইল গেট অ্যান আইডিয়া, আমরা সুন্দর একটা কি পাবো, আইডিয়া পাবো, ঠিক আছে? সেই আইডিয়া নিয়েই সামনের যে পরীক্ষাগুলি কিভাবে আসবে আপনাদের দেখা যাবে যে অপশন দেখে দেখে আমরা কিভাবে মিলাবো। একজন রাইটার পড়লেই যে একজন রাইটার থেকে কতভাবে কমন পড়বে সেই জিনিসগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে? তাহলে দেখেন আজকে যে চাকরি পরীক্ষা ইংরেজি সাহিত্য থেকে নিশ্চিত কমন, ইনশাল্লাহ নিশ্চিত বলতে এখানে নিশ্চিত কমন রেখে প্রশ্নগুলি সাজানো হয়েছে প্রিভিয়াস কোশ্চেন থেকে। আস্তে আস্তে আমরা দশম থেকে শুরু করে একদম 50তম বিসিএস এর কোশ্চেন 1 বাই 1 আমরা সলিউশনে যাব, ঠিক আছে? তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে ক্লাস শুরু করে দিচ্ছি, এবং সবাই কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই জানাবেন। আমরা এখনই শুরু করে দিব, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আজমির বিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম হোসেন ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ সো মাচ। যার যার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিবেন, যত বেশি শেয়ার করবেন আমার পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে যে যত বেশি শেয়ার করবেন এইটা স্ক্রিনশট রেখে আপনাদের জন্য একটা কি সুন্দর গিফট থাকবে, প্রমিস আপনাদের জন্য খুব সুন্দর একটা গিফট দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম সিয়াম হোসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দিবেন। ময়মনসিংহ থেকে বলছেন, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ফেসবুকে আপনার পেজ থেকে আপনার আইডি থেকে শেয়ার করে দিবেন, যাতে এটা সর্বোচ্চ পর্যন্ত রিচ আউট হয়। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ করে শুরু করছে, আস্তে আস্তে আমরা সবাই জয়েন হব। ফার্স্ট কোশ্চেনটা আমরা একটু দেখি, হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? আমরা জানি যে অ্যানিম্যাল ফার্ম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, যে উপন্যাসের জনক হচ্ছে কে বলেন তো? থমাস মোর, জর্জ অরওয়েল, বরিস পেস্টারনাক নাকি চার্লস ডিকেন্স? তাহলে এখানে যে অপশনগুলি আছে দেখেন, এই যে চারটা অপশন থেকে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে চার্লস ডিকেন্স, বাট অ্যানিম্যাল ফার্মের জনক হচ্ছে আমার কে? জর্জ অরওয়েল। কে? জর্জ অরওয়েল, ঠিক আছে? ইংলিশে আমরা বলি অরওয়েল, বাংলা আমরা বলি কি অরওয়েল। এই যে জর্জ অরওয়েল যিনি ছিলেন উনি বিখ্যাত কিসের জন্য? অ্যানিম্যাল ফার্মসের জন্য। তাহলে দেখেন এই জর্জ অরওয়েল থেকে যে জিনিসটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, উনার হচ্ছে রিয়েল নাম। উনার কি রিয়েল নেম? উনার রিয়েল নেম কি জানেন? এরিক, এটা অবশ্যই নোট করে রাখবেন, অবশ্যই নোট করে রাখবেন। হ্যাঁ, এরিক আর্থার ব্লেয়ার। এরিক আর্থার ব্লেয়ার। খেয়াল করি আমরা
অনেক সময় প্রশ্নে এই আর্থার শব্দটা থাকবে না, ডিরেক্ট থাকবে কি এরিক ব্লেয়ার। জর্জ অরওয়েলের হচ্ছে রিয়েল নাম হচ্ছে এরিক ব্লেয়ার। এটা হচ্ছে বিসিএস এর আপনার কোশ্চেন নেক্সট, এবং বিসিএস এর অন্যান্য চাকরির পরীক্ষা এটা চলে আসছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষা এটা চলে আসছে যে তার রিয়েল নাম কি এরিক ব্লেয়ার। তাহলে উনি বিখ্যাত হচ্ছে জর্জ অরওয়েল, এটা তো আজকে আমরা জানলাম। হ্যাঁ, এই জর্জ অরওয়েল বিখ্যাত কি অ্যানিমেল ফার্মের জন্য, এটা তো আমরা জানলাম। এছাড়াও তার গুরুত্বপূর্ণ আর কিছু আমাদের উপন্যাস জানতে হবে, তার মধ্যে একটা হচ্ছে কি 1984। এই যে এখানে লিখলাম 1984, পরীক্ষার অপশনে যে 1984 উপন্যাসটা কার লেখা, জর্জ অরওয়েলের, এভাবে থাকতে পারে, অথবা কিভাবে থাকবে যেটা পুরোটা কথাই লিখে যেভাবে আছে এভাবে থাকতে পারে। ঠিক আছে, 1984। ওকে, 1984। এছাড়াও তো উনি বিখ্যাত কিসের জন্য, দ্য বার্মিজ ডেইস এর জন্য। কি দ্য বার্মিজ ডেইস, ঠিক আছে, দ্য বার্মিজ ডেইস, এটার জন্য উনি বিখ্যাত। তাহলে একসাথে দেখেন, এক অ্যানিমেল ফার্ম হচ্ছে জর্জ অরওয়েলের লেখা, তার রিয়েল নামটা আমরা জানতে পারলাম এরিক আর্থার ব্লেয়ার, সেই সাথে আমরা কি জানতে পারলাম দেখেন 1984 এবং দ্য বার্মিজ ডে। তাহলে এটার সাথে এই তিনটা ইনফরমেশন অবশ্যই কি করবেন, নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, সবাই এতটুকু বুঝতে পেরেছি? একটু কনফার্ম করেন জি স্যার লিখে ফেলেছি বা বুঝতে পেরেছি, একটু কনফার্ম করবেন। তাহলে থমাস মোর, হ্যাঁ এখানে যে থমাস মোর আছে, এই থমাস মোরের বিখ্যাত একটা কি আছে, এই যে থমাস মোর যে অপশনটা দিছে, এই থমাস মোরের একটা বিখ্যাত প্রোস আছে, নাম হচ্ছে মর্টেডি আর্থার। নাম কি? মর্টেডি আর্থার। ঠিক আছে, এখানে যে থমাস মোর আছে উনি হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের রাইটার, আর জর্জ অরওয়েল আছে উনি হচ্ছে মডার্ন যুগের রাইটার। কোন যুগের? মডার্ন পিরিয়ডের। জর্জ অরওয়েল হচ্ছে কি দ্য মডার্ন পিরিয়ড। ঠিক আছে, মডার্ন পিরিয়ডের রাইটার। হ্যাঁ, ঠিক আছে, মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ড শুরু হয় কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1901 থেকে 1936, অথবা কত 1939। 1901 থেকে 1936 অথবা কত 1939। মডার্নের রাইটার হচ্ছে কে? জর্জ অরওয়েল। আর এদিকে মিডল ইংলিশ পিরিয়ডের রাইটার হচ্ছে মর্টেডি আর্থার। এর মধ্যে দেখেন গুরুত্বপূর্ণ একটা নাম, যার নাম না নিলেই নয়, চার্লস ডিকেন্স। উনি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি। কোন যুগের প্রধান কবি? ভিক্টোরিয়ান যুগের একদম গ্রেটেস্ট, মানে প্রধান কবি বলতে একদম গ্রেটেস্ট নোবেলিস্ট, সরি কবি নয় কি, ওনাকে বলা হয় কি গ্রেটেস্ট নোবেলিস্ট ভিক্টোরিয়ান যুগের। হ্যাঁ, গ্রেটেস্ট নোবেলিস্ট ইন ভিক্টোরিয়ান এজ। ঠিক আছে, ভিক্টোরিয়ান এজ। ওনার যে বিখ্যাত যে নোবেল আছে আমরা জানি, তার গ্রেটেস্ট নোবেল বলা হয় কোনটাকে? গ্রেট এক্সপেকটেশন। কোনটাকে বলা হয়? গ্রেট এক্সপেকটেশন। এই যে গ্রেট এক্সপেকটেশন, তার যে নোবেল, যার জন্য সে বিখ্যাত, নাম কি? গ্রেট এক্সপেকটেশন। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার আছে, তার মধ্যে একজন আছে কে? পিপ, আরেকজন কে? স্টেলা। এছাড়াও কে আছে? মিস হ্যাভিশাম আছে, তারপর হচ্ছে ম্যাগউইচ আছে। এর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার পিপ এবং স্টেলা। কোন উপন্যাসের? গ্রেট এক্সপেকটেশন। এটা রাইটার কে? চার্লস ডিকেন্স কোন যুগের নোভেলিস্ট? ভিক্টোরিয়ান যুগের নোভেলিস্ট। বুঝতে পেরেছি? এক জায়গা থেকে দেখেন কতগুলো ইনফরমেশন চলে আসলো, খেয়াল করেছি আমরা, এক জায়গা থেকে কতগুলো ইনফরমেশন চলে আসলো। এই ছোট ছোট ইনফরমেশন গুলো অবশ্যই একটা রেড পেন দিয়ে হোক, ব্লু পেন দিয়ে হোক নোট করে রাখবে। ঠিক আছে, তাহলে অ্যানিমেল ফার্মের জনককে আমাদের জর্জ অরওয়েল। এখান থেকে কি শিখলাম? ওনার রিয়েল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। তাছাড়াও আমরা শিখতে পারলাম ওনার আরো যে গুরুত্বপূর্ণ দুটো উপন্যাস, তার মধ্যে একটা হচ্ছে 1984 এবং আরেকটা কি দ্য বার্মিজ ডেইস। তার একটা আবার শর্ট স্টোরি আছে, সেই শর্ট স্টোরির নাম হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিচ্ছি না, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা লিখে দিচ্ছি। পারবো ইনশাল্লাহ? পারবো? ওকে, দেখি আপনাদের কি অবস্থা। সাথে সাথে আপনারা অ্যান্সার করে দিবেন। ঠিক আছে, সাথে সাথে সবাই অ্যান্সার করবেন। হ্যাঁ, যে কে কোথা থেকে, মানে অ্যান্সার গুলি কি হবে, সাথে সাথে আমরা অ্যান্সার করে দিব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 175 জন আমরা লাইভে চলে এসেছি। বিশাল একটা পরিবার আমরা হতে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে 175 জনের লাইভে যেহেতু এসেছে, আমরা আস্তে আস্তে সবাই কমেন্টস করব। আপনাদের কমেন্টস আমাদেরকে আরো ইন্সপায়ার করবে। ঠিক আছে, 175 জন আমরা লাইভে চলে এসেছি। আপনাদের কমেন্টস গুলো আমাদেরকে কি করবে? খুবই ইন্সপায়ার করবে ক্লাসটা চমৎকার ভাবে করার জন্য। ঠিক আছে, দেখেন ক্লাসটা আরো কি আগুন ভাবে ক্লাস নেই, যেহেতু এতগুলি মেম্বার আমরা একসাথে চলে এসেছি সন্ধ্যার দিকে। আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু সন্ধ্যার দিকে এখানে চলে এসেছেন, মানে এই লাইভ ক্লাসে সরাসরি জয়েন করেছেন, তার মানে বোঝাই যাচ্ছে আপনাদের অ্যাম্বিশনটা কি,
কত স্ট্রং একটা অ্যাম্বিশন নিয়ে আপনারা এখানে চলে আসছেন। যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া করে, মন থেকে দোয়া রইলো, আপনারা যে টার্গেট নিয়ে, জব টার্গেট নিয়ে যেভাবে এগুচ্ছেন, আল্লাহ পাক আপনাদের কবুল করুক। কারণ এই সময় 175 প্লাস 200 প্লাস স্টোর মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, আপনারা একটু কমেন্টস করবেন কোনটা অ্যান্সার কি, এটা একটু আমাদের জানাবেন। ঠিক আছে, আরো ভালো লাগবে তখন। সিয়াম হোসেন, আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা দেখেন, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটার পাশে আমি একটা শব্দ ইউজ করব, লিখবেন T.T.M, টিটিএম। টিটিএম মানে হচ্ছে টান টানা মুখস্থ। ঠিক আছে, এখানে ডানে বায়ে তাকানোর কোনো কি সুযোগ নাই। এই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আপনারা বলেন তো এটা কি লিখছেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটা কে লিখছেন? মহাত্মা গান্ধী, আপনার হচ্ছে জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, আর কে মাওলানা আকরাম খান। হোয়াট উড বি দ্য অ্যান্সার প্লিজ? সবাই কমেন্টস করেন। জি স্যার, ওকে, একটু কমেন্টস করেন সবাই, এটা কে লিখেছেন একটু বলেন। যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন একটু বলেন। হোয়াট উড বি দ্য অ্যান্সার? কারেক্ট অ্যান্সার মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, JL নেহেরু মানে হচ্ছে জওহরলাল নেহেরু, ঠিক আছে, আবুল কালাম আজাদ, মাওলানা আকরাম খান। কি হবে অ্যান্সারটা? কি হবে? ঝটপট অ্যান্সার করব আমরা, অনেকগুলি কোশ্চেন সলভ করব। ঠিক আছে, ঝটপট অ্যান্সার করবো। কি হবে অ্যান্সারটা? আমি দেখতে পাচ্ছি যে আপনাদেরকে কোথা থেকে বলছেন, এটা একটু জানাবেন, সাথে অ্যান্সার গুলি করে দিবেন। ঠিক আছে, আপনারা কে কোন জেলা থেকে এখানে লাইভটা দেখছেন, এটা সবাই একটু জানাবেন। হ্যাঁ, তাহলে এখানে কে আসতেছে দেখেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা পাশে কি লিখে দিয়েছে? TTM, মানে টানা টানা মুখস্থ, ডানে বায়ে তাকানোর সুযোগ নেই। ইন্ডিয়ারা যে ব্রিটিশ কলোনির আন্ডারে ছিল, একটা সময় ইন্ডিয়ারা চাচ্ছিল না, হ্যাঁ, যে তারা ব্রিটিশ কলোনির আন্ডারে থাকবে। এখন ইন্ডিয়া কিভাবে কি মুক্তি পেল ব্রিটিশ কলোনি থেকে, এবং কিভাবে তারা স্বাধীনতা পেল, এবং তারা নিজেদের মতো করে একটা কি নেশন গড়ে তোলার চেষ্টা করলো, সবকিছু আমার কোন বইয়ের মধ্যে লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। বুঝতে পারছেন? এই জিনিসটার অথরকে আমাদের আবুল কালাম আজাদ। তাহলে অ্যান্সার কে আসবে? আবুল কালাম আজাদ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এই যে একজন লিখছেন, এটা কে? নাসির সুমন, থ্যাংক ইউ সো মাচ। আবুল কালাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে যে যত কমেন্টস করবেন প্লাস শেয়ার দিবেন, জব মাস্টারের পক্ষ থেকে তার জন্য কি গিফট পৌঁছে যাবে। হ্যাঁ, আপনাদের অ্যাড্রেসে গিফট পৌঁছে যাবে। একটা কলম হলেও আপনারা গিফট পাবেন, কথা দিলাম। ঠিক আছে, আপনাদের ইন্সপায়ার করার জন্য, প্লাস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই কমেন্টস করবেন, সবাই যার যার থেকে শেয়ার করে দিবেন। হ্যাঁ, ওকে। তাহলে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটার জনক কে? আবুল কালাম আজাদ। এরপরে আমরা আসি নাম্বার 3। দেখেন, হু ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্মস। ফাটাফাটি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, ফেয়ারওয়েল টু আর্মস। তো এটার পাশে আমরা লিখতে পারি F.I, মানে কি ফাটাফাটি ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ফেয়ারওয়েল টু আর্মস, এটা জানার আগে আরেকটা শব্দ আমি লিখে দিচ্ছি। দেখেন, ফেয়ারওয়েল, দেখেন এটার সাথে মিল করে উপরে লিখছে। হ্যাঁ, ফেয়ারওয়েল টু লাভ, ভালোবাসার বিদায়। এটা হচ্ছে একটা কবিতা। এটা কবিতার জনক কে বলেন তো? জন ডান। কবিতার জনক কে? জন ডান। দেখেন কিভাবে পরীক্ষার হলে আপনাদের ধোকা লাগবে। হ্যাঁ, যে ফেয়ারওয়েল টু আর্মস একজনের লেখা, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। আর এদিকে যদি কখনো কোশ্চেন যদি আসে, ফেয়ারওয়েল টু লাভ, এটা কার লেখা? এটা একটা কবিতা, এটা কার লেখা? জন ডান। আর এই জন ডান কে ছিল? উনাকে কি বলা হয়তো? পয়েট অফ লাভ, ইংরেজি সাহিত্যের ভালোবাসার কবি। কে? জন ডান। এই জন ডানকে আমরা কি বলি? পয়েট অফ লাভ, অথবা তাকে বলা হয় মেটাফিজিক্যাল পয়েট। মেটাফিজিক্যাল পয়েট। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার, পয়েট অফ লাভ তো বুঝতে পেরেছে যে ভালোবাসার কবি। আপনার এখন কোশ্চেন থাকতে পারে, স্যার হোয়াট ডাজ ইট মিন? মেটাফিজিক্যাল শব্দের অর্থ কি? তাহলে এই যে মেটাফিজিক্যাল কেন বলা হয় জানেন? মেটা শব্দের অর্থ হচ্ছে বিয়ন্ড। মেটা শব্দের অর্থ কি? বিয়ন্ড। আর ফিজিক্যাল শব্দের অর্থ হচ্ছে ফিজিক্যাল নেচার। এটাকে যদি আমরা একসাথে বলি, তখন আসবে কি? বিয়ন্ড ফিজিক্যাল নেচার। এর মানে কি? ফিজিক্যাল নেচারের বাইরে। বিয়ন্ডের বাংলা কি? বাইরে। ঠিক আছে, বাইরে। তাহলে বিয়ন্ড ফিজিক্যাল নেচার মানে কি? ফিজিক্যাল নেচারের বাইরে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে ওনার বিখ্যাত একটা কবিতা আছে, সাহিত্য তো গল্পগুলি শুনেন, ভালো লাগবে। হ্যাঁ, বিখ্যাত একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে দ্য সান রাইজিং। মানে কি? সূর্য উঠতেছে, তাই না? এই জন ডান একদিন
সকালবেলা তার বেডরুমে শুয়েছিল, যখন শুয়েছিল জানালা থেকে তার রুমের মধ্যে প্রচন্ড সূর্যের আলো পড়তেছে। কথাটা বুঝি, প্রচন্ড কি সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকতেছে। এই জন ডানের পাশে ছিল তার লাভলি ওয়াইফ। এই লাভলি ওয়াইফের সামনে হঠাৎ করে সে এরকম বলে উঠলো যে, জান, আমার ঘরের মধ্যে যে সূর্যের আলো পড়তেছে, কেন জানে মনে হচ্ছে আমার ঘরে সূর্যের আলোয় ঘর আলোকিত করে নাই, আমার ঘর আলোকিত হয়েছে তোমার দেহের আলোয়। তাহলে দেখেন কাকে ছোট করছে, এখানে সূর্যের আলোকে ছোট করছে এবং তার ওয়াইফের দেহের আলোকে বড় করে তুলছে। যখন এরকম বিয়ন্ড ফিজিক্যাল নেচার, এটাকেই বলা হয় যে আপনি আপনার কাছের মানুষকে, সেটা বাবা মা, দাদা দাদি, নানা নানি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হোয়াট এভার, ভাই বোন, আপনি যেই হোক না কেন, তাদেরকে আপনি বড় করে নেচার যে জিনিসগুলিকে ছোট করে দেখবেন, তখন এটাকে বলা হয় মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল যে টার্মটা চলে আসে, এটাকে আমরা একসাথে বলি কি, বিয়ন্ড ফিজিক্যাল নেচার। যে আমার ঘরে যে সূর্যের আলো পড়তেছে, সূর্যের আলোয় আমার ঘর আলোকিত হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে তোমার দেহের আলোয় আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে। এটাই হচ্ছে আমার মেটাফিজিক্যাল। বুঝতে পারছে কোন কবিতার মধ্যে বলা, দ্য সানরাইজিং, এবং এটার জন্যই তাকে মেটাফিজিক্যাল পয়েন্ট বলা হয়। বুঝতে পেরেছি, ভালোবাসার কবি। এখন আসি আমাদের কোশ্চেনে। দেখেন একটা থেকে কতগুলি কোশ্চেন বের হয়, এভাবে ধরে ধরে পড়তে পারলে আর কিচ্ছু লাগবে না, এভাবেই আসে ভাই। কি বলে এখানে, আ ফেয়ারওয়েল টু আর্মস। এখানে কি বলে দেখেন তো, আ ফেয়ারওয়েল টু আর্মস। তাহলে এটা হচ্ছে তার একটা অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। কার দেখেন তো, কি কি নাম হচ্ছে, H.G. ওয়েলস। এই H.G. মানে কি জানেন, হার্বার্ট জর্জ ওয়েলস। উনি বিখ্যাত কিসের জন্য, দ্য টাইম মেশিনের জন্য। কিসের জন্য বিখ্যাত, 41তম BCS এর কোশ্চেন, দ্য টাইম মেশিন কার লেখা, দ্য টাইম মেশিন কার লেখা, ঠিক আছে। আবার উনারই আবার আরেকটা এরকম হচ্ছে গ্রন্থ আছে, নাম হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। এটা হচ্ছে 2023 সালের যে আপনার প্রাইমারি পরীক্ষা এসেছিল, তার 3 নাম্বার স্টেজ, মানে থার্ড স্টেজে পরীক্ষা এসেছিল, যে দ্য ইনভিজিবল ম্যান কার লেখা, ঠিক আছে। যাই হোক, জর্জ অরওয়েল একটু আগে আমরা পড়লাম। থমাস হার্ডি, উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন দুঃখবাদী কবি, ওনাকে বলা হয় কি, থমাস হার্ডি, ঠিক আছে। থমাস হার্ডি, ওনাকে বলে পেসিমিস্টিক নোভেলিস্ট। পেসিমিস্টিক কি নোভেলিস্ট, টেস্ট অফ দ্য ডারবারভিলিস ওনার লেখা, পেসিমিস্টিক নোভেলিস্ট, ঠিক আছে, পেসিমিস্টিক নোভেলিস্ট। এখন যদি কখনো পরীক্ষায় আসে পেসিমিস্টিক পয়েট কাকে বলা হয়, দুঃখবাদী কবি কাকে বলা হয়, তখন আসবে ম্যাথিউ আর্নল্ড। কে আসবে, ম্যাথিউ আর্নল্ড, ঠিক আছে, ম্যাথিউ আর্নল্ড। একটু খেয়াল করবো আমরা, পেসিমিস্টিক পয়েট হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, আর পেসিমিস্টিক নোভেলিস্ট বলা হয় কাকে, থমাস হার্ডি। টেস্ট অফ দ্য ডারবারভিলিস, রিটার্ন অফ দ্য নেটিভ, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, দ্য ট্রাম্পেট মেজর, এগুলি বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলি কার লেখা, থমাস হার্ডি। বুঝতে পেরেছি। আর এখানে আছে আপনার পেসিমিস্টিক পয়েন্ট হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। আমরা জানি ডোভার বিচ, সোহরা পেন রুস্তম, আর হচ্ছে দ্য স্কলার জিপসি, এই নামি দামি যে কবিতাগুলি আছে এগুলি কার লেখা, আমাদের ম্যাথিউ আর্নল্ডের। তাহলে এখন বাকি রইল কে, আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে আ ফেয়ারওয়েল টু আর্মস এটা কার লেখা, ডেফিনেটলি আর্নেস্ট হেমিংওয়ে। বুঝতে পেরেছি, আর্নেস্ট হেমিংওয়ে। উনি হচ্ছে মানে হি গট নোবেল ইন 1954, 1954 সালে উনি নোবেল পুরস্কার পান। কেন নোবেল পুরস্কার পান জানেন, মানে বিখ্যাত একটা উপন্যাস আছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটার জন্য। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ঠিক আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটার জন্য উনি নোবেল পুরস্কার পান। কে, আর্নেস্ট হেমিংওয়ে। চমৎকার একটা মেসেজ দিয়েছে যে কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা, এন্ড পেশেন্স মানে ধৈর্য, এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে থেকে থাকে, জীবনে আপনি সাকসেস হবেনি। টুডে টুমোরো, আজকে হবে না, কালকে হবে না, পরশুদিন হবে না, তারপরের দিন হবে না, কিন্তু হবেনি, সাকসেস হবেনি। বুঝতে পারছেন, ধৈর্য এবং ধারাবাহিকতা, যে কনসিস্টেন্সি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর মেইন যে থিমটা, বুঝতে পারছি। এটার জন্য উনি কি পান, নোবেল পুরস্কার পান। কত সালে পান, 1954 সালে। বুঝতে পারছি। তাহলে ফেয়ারওয়েল টু আর্মস এটা ছিল তার অটোবায়োগ্রাফিক্যাল কি, অটোবায়োগ্রাফিক্যাল নোবেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে নোবেল, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি জানলাম, একটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল, আরেকটা হচ্ছে কি বায়োগ্রাফিক্যাল। অটোবায়োগ্রাফিক্যাল আর এটা কি বায়োগ্রাফিক্যাল, দুইটা শব্দ আমরা জানি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন বায়োগ্রাফিক্যাল এন্ড অটোবায়োগ্রাফিক্যাল, দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা এরকম, বায়োগ্রাফিক্যাল হচ্ছে কাউকে নিয়ে যখন আপনি লেখালেখি করবেন, কারোর জীবনী নিয়ে, তখন হবে বায়োগ্রাফি। আর নিজের জীবনী নিয়ে যদি আপনি লেখালেখি করেন, তখন এটা হয়ে যাবে কি, অটোবায়োগ্রাফি। বুঝতে পেরেছি। এখানে কে, ফারজানা মিম,
শেয়ার করতেছেন। স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ওকে, সবাই অ্যান্সার গুলো আমরা বলবো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে 175, 77 একদম এই যে কনসিস্টেন্সি আমাদের কিন্তু ঠিক আছে, ধারাবাহিকতার মধ্যেই আছে, যেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর মধ্যে মানে বলা আছে, তাই না? তাহলে এই জিনিসটা আমরা ধরে রাখি। আলহামদুলিল্লাহ, ক্লাসগুলি করতে থাকেন। অনেক কিছু শিখার আছে, জানার আছে। ছোট ছোট এই নোটগুলি করেন। একটা প্রশ্ন থেকে কিভাবে আরো 10টা প্রশ্ন বের হয় সেইগুলি কি পর্যায়ক্রমে আমাদের এখানে দেখানো হচ্ছে। আর এখানে যারা দেখছেন, আমি আশা করব সবাই আবার যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দিবেন, যার যার জায়গা থেকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি, আপনারাও আপনাদের জায়গা থেকে কি করবেন, শেয়ার করে দিবেন। আমি দিয়েছি, আমি সেকেন্ড টাইম আবারও শেয়ার করছি, ঠিক আছে? সবাই একটু দেখি আমরা ক্লাসটা যে কি অবস্থা। এখন দেখি আমরা পরেরটা, এতটুকু তো বুঝতে পেরেছি, তাই না সবাই? তাহলে আমরা পরেরটা দেখি। নাম্বার 4 কি বলা দেখেন, হু ইজ দ্য পয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। তার মানে ভিক্টোরিয়ান এজের কবি কে? ভিক্টোরিয়ান এজ, এটা আগে আমাকে জানতে হবে এটা সময়কালটা কত। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই পিরিয়ডের নাম রাখা হয়। কে? কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে এই পিরিয়ডের নাম রাখা হয়। এখন দেখেন এই পিরিয়ডের সময়কাল হচ্ছে 1832 টু 1901। তার মানে কি 1832 থেকে 1901 সাল পর্যন্ত হচ্ছে ভিক্টোরিয়ান এজের সময়কাল। এই যুগে সবচেয়ে বেশি উপন্যাস লেখা হয়। কি বলেছে বলেন তো? এই যুগে সবচেয়ে বেশি উপন্যাস লেখা হয়, তাই এই যুগটাকে বলা হয় দি এজ অফ নোবেল। দি এজ অফ নোবেল, উপন্যাসের যুগ। এখন কোশ্চেনটা কি হইতে পারে যে ভিক্টোরিয়ান যুগকে যদি উপন্যাসের যুগ বলা হয়, তাহলে নাটকের যুগ কোনটাকে বলা হয়? এখন যদি পরীক্ষা এরকম আসে দি এজ অফ প্লে, এই নাটকের যুগ, অথবা কি অপশনে প্লে থাকতে পারে, আবার কি থাকতে পারে, ড্রামা শব্দটাও থাকতে পারে। যদি বলা হয় দি এজ অফ প্লে অথবা ড্রামা কাকে বলা হয়, তখন আমার অ্যান্সারটা কি আসবে বলেন তো? তখন আসবে এলিজাবেথান পিরিয়ড। তখন কি আসতেছে আমার? এলিজাবেথান পিরিয়ড। ক্লিয়ার? স্যার উপন্যাস হয়ে গেছে, উপন্যাসের যুগ জানতে পারলাম, নাটকের যুগ জানতে পারলাম, আরেকটা আছে না স্যার, কবিতা। তাহলে কবিতার যুগ কোনটাকে বলা হয়? তখন আমরা অ্যান্সারটা কি দিব? তখন অ্যান্সারটা কি আসবে? এটাকে আমরা বলবো দি এজ অফ লিরিক অথবা দি এজ অফ কি পোয়েম। যদি বলা হয় কবিতার যুগ কোনটাকে বলা হয়, তাহলে আসবে কি আমাদের রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড, এই সেই রোমান্টিক পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডের সময়কাল হচ্ছে কত? 1558 থেকে 1603 পর্যন্ত। আর হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সময় হচ্ছে 1798 সাল থেকে 1832। এই 1832-এর পরেই আবার শুরু হয় এই যে 1832 থেকে 1901 কোনটা? ভিক্টোরিয়ান এজ। বুঝতে পেরেছি? রোমান্টিক যুগ, এই রোমান্টিক যুগ বলতে যে ব্যক্তি কেন্দ্রিক যে ভালোবাসা, হ্যাঁ, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসবে, জিনিসটা এরকম না। রোমান্টিক যুগ শুরু হয়েছে প্রকৃতিকে ভালোবাসাকে কেন্দ্র করে। প্রকৃতি মানে কি, নেচারকে ভালোবেসে মানে এই পিরিয়ডটা শুরু হয়েছে। এই পিরিয়ডের গুরু হচ্ছে লিরিক্যাল ব্যালাড নামে একটা কাব্যগ্রন্থ মানে প্রতিষ্ঠিত হয়েছিল 1798 সালে, এবং এটার গুরু হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উনি একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতার নাম হচ্ছে টিনটান অ্যাবেই। সেই কবিতার মধ্যে সে একটা কথা বলেছিল, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতি তার সাথে বেমানি করে না যে প্রকৃতিকে ভালোবাসে। এই প্রকৃতির সাথে তার এই সুন্দর একটা আলাপচারিতার কারণে এবং প্রকৃতি নিয়ে তার এই সুন্দর একটা ভাবনার কারণে এই পিরিয়ডের নামই হয়ে যায় কি, বা রোমান্টিসিজমের কারণে প্রকৃতির সাথে তার পিরিয়ডের নামই হয়ে যায় কি, তার রোমান্টিক পিরিয়ড। যেটা শুরু হয় কত? 1798 সালে এবং শেষ হয় 1832 সালে। সবাই বুঝতে পেরেছে? এখন দেখেন বলা হয়েছে ভিক্টোরিয়ান এজের পয়েটকে, এই ভিক্টোরিয়ান এজ উপন্যাসের যুগ। বাট এখানে দেখেন কেন কোশ্চেনটা করা হয়েছে। ভিক্টোরিয়ান যুগকে বলা হয় উপন্যাসের যুগ, মানে নোবেল, দি এজ অফ নোবেল লিখে দিছি, তাই না? তারপর এখানে কি বলা হয়েছে, এখানে পয়েটকে, প্রধান কবিকে। উপন্যাসের যুগ হলে এখানে 3জন প্রধান কবি, একদম গ্রেটেস্ট নোবেলিস্ট পাওয়া যায়। এই 3জন প্রধান কবি কারা? এক নম্বর হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রবার্ট ব্রাউনিং। কে? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। 3 নম্বর হচ্ছে আমাদের ম্যাথিউ আর্নল্ড। কে? ম্যাথিউ আর্নল্ড, ঠিক আছে? এই 3জন হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি। দেখেন এটা এসেছিল 11তম বিসিএস এর কোশ্চেন। এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটা এসেছিল আবার 45তম বিসিএস এ। দেখেন 11তম তো দিয়েছে, আবার 45তম বিসিএস এ দিয়েছে যে হু ইজ দ্য
পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ, তখন অপশনে ছিল লর্ড আলফ্রেড টেনিসন। এখানে তাহলে কে আছে অপশনে দেখেন তো, এখানে হেলেন কিলার, এটা তো আসবেই না, শেক্সপিয়ার এটা তো আসবে না, উনি এলিজাবেথান পিরিয়ডের। তাহলে এখানে কি আছে দেখেন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড। তাহলে এখানে আমরাও দিয়েছি কি রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড। তার মানে এখানে অপশনে দুইটাই সঠিক অ্যান্সার দিয়েছে, যেহেতু দুইটাই সঠিক অ্যান্সার আপনি যেটাই দাগাবেন এটাই হচ্ছে মার্কস পাবেন। তাহলে এখানে কি ম্যাথিউ আর্নল্ড হচ্ছে আমার ভিক্টোরিয়ান যুগের, ঠিক আছে, আর হচ্ছে কি রবার্ট ব্রাউনিং আমার ভিক্টোরিয়ান যুগে। তাহলে এখানে অ্যান্সার কি বি এন্ড ডি দুটাই, ঠিক আছে, বি এন্ড ডি বোথ। ওকে, মেহেদি হাসান কেমন আছেন স্যার? চিনতে পেরেছেন? ক্লাস অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। অবশ্যই ভাই, আপনি আমাকে চিনতে পারছেন, আমি আপনাকে চিনতে পারবো না? অবশ্যই। কেমন আছেন আপনি? ক্লাসটা ভাই শেয়ার করে দিবেন, সাথে থাকবেন সর্বোচ্চ, সাথে থাকবেন, হ্যাঁ, শেষ হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আমরা এখানে শুরু করেছি, শেষ করলাম যে এখানে অ্যান্সার আমার দুইটা, ম্যাথিউ আর্নল্ড এবং রবার্ট ব্রাউনিং বোথ, ঠিক আছে। যখন অপশনে পরীক্ষার হলে এরকম অনেক সময় থাকে যে স্যার অপশনে যদি দুইটা কারেক্ট অ্যান্সার থাকে তাহলে কি অ্যান্সার করবো, আগেরটা দিব না পরেরটা দিব? আপনি আগেরটা দেন আর পরেরটা দেন, কারেক্ট অ্যান্সার তো যেটাই দিবেন এটাই অ্যান্সার। যে ডি হইলে ডি দিবেন, আগে বি আছে আগে বি দিবেন, জিনিসটা এরকম না, ঠিক আছে। কারেক্টই, হ্যাঁ, সবার জন্য এটা কারেক্ট হবে। আসেন 5 নাম্বারটা। এখানে একটা কথা বলা হয়েছে, হু ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টুলস। একটু আগে এটা নিয়ে আলোচনা করেছে, একটু আগে একজনের কথা বলছিলাম না, দেখেন তো, আর্নেস্ট হেমিংওয়ে বলেছি, আর্নেস্ট হেমিংওয়ে। দেখেন কি চমৎকার করে একদম ব্যাখ্যা সহ সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। এগুলি সুন্দর মতো এই ক্লাসগুলি আবার, যেহেতু লাইভ ক্লাস এখানে থেকে থাকবে, আবার করবেন, এগুলি নোট করে ফেলবেন। হ্যাঁ, বইয়ের ব্যাখ্যা আর স্যারের মুখে শুনে ব্যাখ্যা দেখেন কতটা, মানে আপনাকে গুছিয়ে দিচ্ছে, আপনি কতটা ভালো লাগবে এটা তখন বুঝতে পারবেন। এখানে কে বলছে দেখেন, আর্নেস্ট হেমিংওয়ে, একটা নাম একটু আগে লিখলাম না, যে উনি কি পান, যে গড নোবেল, সে নোবেল পান, ঠিক আছে, নোবেল পান কত সালে, 1954। উনি আরেকটা পুরস্কারও পান, কি জানেন? এটা হচ্ছে পুলিৎজার প্রাইজ, সাংবাদিকতা যে পুরস্কারটা দেওয়া হয়, পুলিৎজার প্রাইজ, ঠিক আছে। এটা হচ্ছে 1953, 1953 সালে উনি পুলিৎজার প্রাইজ পান। ওনার যে বিখ্যাত 4টা উপন্যাস, তার মধ্যে একটা আমি কি বলেছি বলেন তো, দ্য সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস, ঠিক আছে। দ্য সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস, ওকে। আর একটু আগে আরেকটা কথা বলছিলাম এই দ্য সান রাইজেস নিয়ে, কি বলেছিলাম বলেন তো, দ্য সান রাইজিং, দুইটা কিন্তু দুই জিনিস, হ্যাঁ, দ্য সান রাইজিং, এটা হচ্ছে আমার কবিতা, এটা কি আমার কবিতা। এই কবিতাটা লিখছিল কে? জন ডান। এটা কে লিখেছিল? জন ডান। এটা লিখেছিল কে? জন ডান। আর এখান থেকে আসতেছে কি, দ্য সান অলসো রাইজেস, এটা হচ্ছে নোবেল, এটা হচ্ছে একটা নোবেল, আর রাইজিংটা হচ্ছে কি আমার কবিতা। তাহলে এখানে একটু খেয়াল করি আমরা, তাহলে তার বিখ্যাত যে উপন্যাস একটা, দ্য সান অলসো রাইজেস, আর এটা কি লিখছে, দি ওল্ড ম্যান অ্যান্ড দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর জন্য উনি কি পান? নোবেল পান। একটু আগে বলেছে, আবারও রিপিট করলাম যাতে কানে ভালো মতো আসে, যাতে রিপিট হয়, কানের মধ্যে একটা রিপিটেশন শব্দটা চলে আসে। আবার কি বলছে এখানে দেখেন, নাম্বার 3 কি লিখলাম আমরা, এখানে কি আছে, ফর হুম দ্য বেল টুলস, এটাও কার লেখা? ফর হুম দ্য বেল টুলস, ফর হুম দ্য বেল টুলস, ফর হুম দ্য বেল টুলস। তার মানে এখানে কি বলছে, হু ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টুলস, এটা কার লেখা? এটা কে আসবে তাহলে? আমাদের আর্নেস্ট হেমিংওয়ে। কে আসতেছে এখানে? আর্নেস্ট হেমিংওয়ে। আরেকটা কি বললাম তখন আমরা বললাম একটু আগে, যে একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন ছিল বলেন তো? অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস, এটা কার লেখা? এটা কিন্তু তার অটোবায়োগ্রাফিক্যাল নোভেল ছিল, একটু আগে লিখে দিয়েছি তাই না, আগের স্লাইডে। তাহলে এখানে দেখেন এই 4টা হচ্ছে তার বিখ্যাত, প্রতিবার ঘুরে ফিরে এই 4টা থেকে আপনার কোশ্চেন আসে। এই আর্নেস্ট হেমিংওয়ে এই রাইটারের পাশে লিখবেন M.I, মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটার পাশে কি লিখবেন? M.I, মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কে আছেন এখানে? স্যার আপনি কি রেগুলার ক্লাস নেন এখানে? ফারজানা মিমি, আমি এখানে রেগুলার ক্লাস নিচ্ছি এবং সামনে ইনশাল্লাহ আপনাদের সাথে আরো ঘন ঘন দেখা হবে, আপনারা সাথে থাকবেন, ঠিক আছে, এই আর কি। তাহলে এখানে কি আসতেছে? আর্নেস্ট হেমিংওয়ে, ক্লিয়ার। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখেন
জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। জাস্টিস মানে কি, কত সুন্দর একটা কথা এখানে বলা হয়েছে দেখছেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। একটা জাস্টিস যদি ডিলে করা হয় তাহলে ওই জাস্টিসটা কি হয়, ডিনাই হয়ে যায়। ডিলে দেরি করবেন তাহলে এটা কি হবে, ডিনাই, তার মানে কি এটাকে ডিনাই করা হচ্ছে। যে কোনো জিনিসের বিচার সালিসে আপনি দেখবেন এটাকে নিয়ে যখন লম্বা প্রসেসে যখন চলে যায় তখন আস্তে আস্তে এটা ডিনাই হয়ে যায়। ইনস্ট্যান্ট যখন এটাকে অল্প সময়ের মধ্যে গুছিয়ে যদি আপনি কি অল্প সময়, খুব তাড়াহুড়াও করা যাবে না, একটা মার্জিত একটা সময়ের ভিতরে যদি জাস্টিসটা কি করা হয়, মানে সুন্দর মতো জাস্টিস করা হয়, যে যে ইস্যু নিয়ে বিচারটা হবে এটা বিচার করা হয়, তখন এটাকে কি সুন্দর মতো একটা রেজাল্ট চলে আসবে। এই উক্তিটিকে ওয়াজ স্টেটেড বাই, কে বলছে, ডিসরায়েলি, এমারসন, গ্ল্যাডস্টোন, শেক্সপিয়ার। শেক্সপিয়ার এই টাইপের কথা বলেন নাই, এটা হচ্ছে কে, গ্ল্যাডস্টোন। এটা কে আসবে, গ্ল্যাডস্টোন। ঠিক আছে, এই গ্ল্যাডস্টোনকে বলা হয় ওল্ড ওল্ড ম্যান ইন ব্রিটেন। ওল্ড ম্যান ইন ব্রিটেন, ব্রিটেনের ওল্ড ম্যান। উনি এই টাইপের আরেকটাই কথা বলছে যে জাস্টিস, উনি আরেকটা কথা বলছেন যে জাস্টিস হারিড ইজ জাস্টিস, জাস্টিস কি বারিড। তার মানে কি, কোনো জাস্টিস যদি বিচার যদি খুব তাড়াতাড়ি করা হয় তার মানে কি ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। তার মানে কি, যে কোনো জিনিসের বিচার সালিসি বা যে কোনো জিনিসে যখন আপনি একটা পর্যায়ে নিয়ে আসবেন এটাকে খুব দেরিও করা যাবে না, খুব তাড়াহুড়াও করা যাবে না, একটা নির্দিষ্ট একটা ফ্রেমের মধ্যে এসেই সবকিছু করতে হবে। তখন এই জিনিসটা কি হয়ে যায়, একটা রেজাল্ট আসে। বুঝতে পেরেছি, ভালো মন্দ একটা রেজাল্ট আসে। কার কথা, গ্ল্যাডস্টোনের কথা। খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন। ঠিক আছে, একজন অ্যান্সার করছে গ্ল্যাডস্টোন, ওকে ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখেন, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামটা শুনছেন? এইটার পাশে আগে লিখবেন কি জানেন, এফ ডট এফ ডট এফ ডট এফ ডট এফ ডট আই। ফাটাফাটি 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 ইম্পর্টেন্ট। এটা কততম বিসিএস এ আসছে, 12তম। আবার 44তম বিসিএস এর কোশ্চেন এটা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কে লিখেছেন। এটার অ্যান্সারটা তো আপনারা করবেন কমেন্টসে, আমি দেখি অ্যান্সারটা আপনি কি লেখেন। এটা দেখার আগে আরেকটা জিনিস দেখি, যে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা বাদ দিয়ে যদি এখন এরকম আসে, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এটা একটা নাটক, প্লে। এটা একটা কি নাটক, প্লে বাই, এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের লেখা। বড় ভাইকে উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, PEARE। এই যে 35তম বিসিএস এর কোশ্চেন, শেক্সপিয়ার বানানটা কি মাথা রাখবেন। সবার শেষে একটা অক্সিলারি ভার্ব আছে। কি অক্সিলারি ভার্ব দেখেন তো, আর এমিজার বলি না আমরা, ARE, লাস্টে ইটা অপশনে থাকবে, আবার ইটা অপশনে থাকবে না। অতএব একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ দেখিয়ে দিলাম যাতে ঝামেলা না হয়। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা একটা প্লে, নাটক। এটা কার লেখা, উইলিয়াম শেক্সপিয়ারের। বুঝতে পারছি। এখন যদি আসে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা, তাহলে এটা কি, আর ট্র্যাজেডি বাই শেক্সপিয়ার, যেহেতু এখানে শেক্সপিয়ারের সাথে সম্পর্ক নেই, এটা তো আসবেই না। পোয়েম বাই লর্ড বাইরন, যেহেতু এটা একটা নাটক, অতএব এটা কি পোয়েম হবে না, এটা কাটা। তারপর কি, নোবেল বাই এসটি কলেরিস। এসটি কলেরিস হচ্ছে একজন কবি, একজন পোয়েট। ঠিক আছে, এসটি কলেরিস কি একজন পোয়েট। তাহলে উনি যেহেতু পোয়েট, এখানে নোবেল তো আসবেই না, তার মানে এটাকে আমরা কেটে দিচ্ছি, আমার দরকার নেই। তাহলে অ্যান্সারটা কি হবে, আওয়ার অ্যান্সার উড বি আ প্লে বাই জর্জ বার্নার্ড শো, জেবি শো। ঠিক আছে, জেবি শো মিন্স জর্জ বার্নার্ড শো। ঠিক আছে, এই বুঝা গেছে। এখন জর্জ বার্নার্ড শো নিয়ে একটু আমরা আলোচনা করি। কি আলোচনা করবো একটু খেয়াল করি। জর্জ বার্নার্ড শো লেখেন, জর্জ বার্নার্ড শো। ঠিক আছে, উনার হচ্ছে জন্ম হচ্ছে 1856, উনার মৃত্যু হচ্ছে 1950। ঠিক আছে, জেবি শো কথাটা বুঝি। দেখেন, এই একটা থেকে জেবি শো নিয়ে যদি রিলেটেড আরো যদি কোনো কোশ্চেন আসে, এই একটা থেকে আমরা অনেক কিছু এখানে মিলাতে পারবো। বুঝতে পেরেছি, একটু খেয়াল করি আমরা। জর্জ বার্নার্ড শো, অ্যান্সার বি, সবাই লিখছেন বি, জেবি শো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে দেখেন জর্জ বার্নার্ড শো, ওনার জন্মগত 1856 এবং কি 1950। এখন ওনার থেকে আরেকটা কি কোশ্চেন আসতে পারে, যে উনি কোন দেশি। উনি কিন্তু কি, উনি তো বিদেশি, এটা তো আমরা জানি। কোন দেশি, বাংলাদেশি নাকি আপনার মানে কাতার, হ্যাঁ নাকি দুবাইয়ের লোক। উনি হচ্ছে আয়ারল্যান্ডের লোক, যাকে আমরা বলি একসাথে কি, আইরিশ। ঠিক আছে, আইরিশ প্লে রাইট, ওনাকে কি বলা হয়, আইরিশ প্লে রাইট, আইরিশ নাট্যকার। ঠিক আছে,
আইরিশ নাট্যকার, হ্যাঁ ঠিক আছে, আইরিশ নাট্যকার। হ্যাঁ স্যার একটা চেয়ার হবে, চেয়ারে রাখলে একটু সুবিধা হতো। হ্যাঁ তাহলে এটা ওকে, তাহলে একটু খেয়াল করি, সরি ভাই, যে আইরিশ প্লে রাইট, উনি একজন আইরিশ নাট্যকার, আইরিশ নাট্যকার, ঠিক আছে। এখন খেয়াল করব উনি কেন গুরুত্বপূর্ণ। উনাকে বলা হয়, এই যে জেবি শো, উনাকে নিয়ে আমাকে একটু লিখতে হবে। হ্যাঁ জেবি শোকে নিয়ে আমাকে কি করতে হবে, একটু লিখতে হবে, ঠিক আছে। দেখেন জেবি শো, দেখেন জর্জ, যার ফুল নেম হচ্ছে জর্জ বার্নার্ড শো, জর্জ বার্নার্ড শো। উনার জন্ম হচ্ছে 1856, উনার মৃত্যু হচ্ছে 1950, ঠিক আছে। উনার টাইটেল, উনার যে উপাধিটা আছে, উনাকে বলা হয় যে ফাদার অফ মডার্ন ইংলিশ, ফাদার অফ মডার্ন ইংলিশ প্লে, অথবা ফাদার অফ ইংলিশ মডার্ন কে লিটারেচার, ওকে লিটারেচার, এটা এখানে রাখেন, ঠিক আছে। তো ফাদার অফ মডার্ন ইংলিশ প্লে অথবা কি ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার বলা হয়। আধুনিক সাহিত্যের জনককে, সামনে দেন, আধুনিক সাহিত্যের জনককে, আধুনিক সাহিত্যের জনক হচ্ছে জেবি শো। এখন কোশ্চেনটা কি হইতে পারে, কোশ্চেনটা হইতে পারে হু ইজ কনসিডার্ড ফাদার অফ ইংলিশ লিটারেচার। যদি এরকম থাকে, আমি থার্ড ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যদি পরীক্ষা এরকম থাকে ফাদার অফ ইংলিশ লিটারেচার কাকে বলা হয়, তখন আমার আসবে দুইজনের নাম, একজন হচ্ছে জিওফ্রে চসার, একজনকে জিওফ্রে চসার, আরেকজন কে আসবে, আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার। বুঝতে পারছি। এখন এটা আমরা খেয়াল করব যে এই যে বিশ্ব, তাকে বলে ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, অথবা কি শুধু যদি বলে ফাদার অফ ইংলিশ লিটারেচার, যখন আসবে জিওফ্রে চসার। এই যে চসার, উনি হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের রাইটার। লেখা হালকা যায়। ওনাকে কি বলা হয়, ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, তাই না। এখন পরীক্ষা যদি আসে হুইজ কনসিডার ফাদার অফ ইংলিশ লিটারেচার, তাহলে অপশনে যদি চসার শেক্সপিয়ার দুজনই থাকে, তখন চসারকে দিবে, তখন যে বিষয় আমার অ্যান্সার করা যাবে না। কেন অ্যান্সার করা যাবে না, এটাকে চসার হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের রাইটার। উনার জন্ম হচ্ছে 1340 সাল এবং ওনার মৃত্যু হচ্ছে 1400 সাল। 1340 মানে উনি 14th সেঞ্চুরির লোক। আর এদিকে আমাদের বড় ভাই যে উইলিয়াম শেক্সপিয়ার, ওনার জন্ম হচ্ছে 1564, ওনার মৃত্যু হচ্ছে 1616। 1564 মানে উনি 16th সেঞ্চুরির লোক। এখন যে বি শোয়ের কথা বললাম, উনার জন্ম হচ্ছে 1856, ওনার মৃত্যু হচ্ছে কত, 1950। জন্ম যেহেতু 1856, তার মানে উনি 19th সেঞ্চুরির লোক। 19th সেঞ্চুরির লোক যেহেতু, ওনাকে বলবো আমরা মডার্ন ইংলিশ লিটারেচার। আর বাকিরা যে দুইজন আছে, এদেরকে আমরা শুধু ইংলিশ লিটারেচার বলবো, ইংলিশ লিটারেচারের জনক। মডার্ন থাকলে তিনজন যদি অপশনে থাকে যে বি শোকেই দিতে হবে, ঠিক আছে। উনি একজন আইরিশ প্লে রাইট, মাত্র একটু আগে লিখে দিলাম আইরিশ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আবার কি করবো একটু খেয়াল করি, যে উনার, ঠিক আছে, বিখ্যাত যে প্লে আছে, তার যে নাটকগুলি আছে, এবং উনি কিন্তু 1925 সালে নোবেল পুরস্কার পান, ঠিক আছে। গট নোবেল কত সালে পান, 1925, 1925 সালে, ঠিক আছে, 1925, ঠিক আছে, 1925, 1925 সালে উনি নোবেল পুরস্কার পান। ওনার বিখ্যাত যে নাটকগুলি আছে, তার মধ্যে একটা কি, এক নম্বরে যদি আসি ক্যান্ডিডা, কি আসে, ক্যান্ডিডা। 2 নম্বরে কি আসতেছে, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। 3 নম্বরে কোনটা আসতেছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান। 4 নম্বরে কি আসতেছে, ম্যান অ্যান্ড সুপারম্যান, ঠিক আছে। 5 নম্বরে কি আসতেছে বলেন তো, ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা কিন্তু আর, হ্যাঁ, ম্যান অ্যান্ড সুপারম্যান। 5 নম্বরে কি আসতেছে দেখেন, ইউ নেভার ক্যান টেল। তারপরে আসতেছে কি, পিগমিলিয়ন, কি আসতেছে, পিগমিলিয়ন। এই পিগমিলিয়ন নাটকের জন্য উনি অস্কার পান, হ্যাঁ, ঠিক আছে, এটার জন্য সে কি পান, অস্কার পান, এটার জন্য উনি অস্কার পান। তা বিখ্যাত অনেক নাটক আছে, আমি বলে শেষ করতে পারবো না, মোটামুটি ভালোই লিখছেন, বাট এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডা,
সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এই যে দেখেন 12তম বিসিএস এর কোশ্চেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, 44তম বিসিএস এর কোশ্চেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এখান থেকে রেগুলার চলে আসতেছে, তাই না? তাহলে একটু খেয়াল করি। আর বিখ্যাত কি আর্মস এন্ড দ্য ম্যান। এই যে আর্মস এন্ড দ্য ম্যান, সার্বিয়ার যে যুদ্ধ লেগেছিল 1780 সালের ঘটনা, ওটার পরিপ্রেক্ষিতে লেখা আর্মস এন্ড দ্য ম্যান। এখানে বিখ্যাত দুইটা কোটেশন আছে, যে 9 soldiers out of 10 আর born fools। আরেকটা কি, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। যে একটা যুদ্ধের ময়দানে 10 জন সোলজারের মধ্যে 9 জন সোলজারই জানে না তারা কেন যুদ্ধ করতে আসছে এবং তাদের শত্রুপক্ষকে। আর যুদ্ধের ময়দানে এখানে আরেকটা কথা বলা যায়, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান, যতক্ষণ সম্ভব আমাদের বেঁচে থাকা। আর এখানে আছে ম্যান এন্ড সুপারম্যান, ঠিক আছে? নারী বিদ্বেষের কথাগুলো এখানে বলা হয়েছে, যে পুরুষরা হচ্ছে সুপ্রিম ক্রিয়েটর, ঠিক আছে? তারা যা ইচ্ছা তাই করতে পারবে, এই জন্য এখানে সুপারম্যান শব্দটাও চলে আসছে। এখানে একটা কথা বলছে যে দেয়ার আর টু ট্র্যাজেডিস ইন লাইফ, দেয়ার আর টু ট্র্যাজেডিস ইন লাইফ, ওয়ান ইজ নট টু গেট দ্য হার্টস ডিজায়ার অ্যান্ড আদার ইজ টু গেট ইট। যে প্রত্যেকটা মানুষের জীবনে দুই ধরনের ট্র্যাজেডি আছে। একটা হচ্ছে আমি আপনি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, আর এটা যেটা পাচ্ছি এটা আমাদের দরকার নেই বা আমরা চাচ্ছি না। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো, হ্যাঁ? তারপর দেখেন ইউ নেভার ক্যান টেল, এটা হচ্ছে 2020-এর বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন। দেখেন ব্যাংকের কোশ্চেনও এখান থেকে জেবি শো থেকে আসছে। ইউ নেভার ক্যান টেল কার লেখা? 2020-এর বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন। আর এটা হচ্ছে পিক মিলিয়ন, এটার জন্য উনি অস্কার পান। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। এটা বেসিক ইনফরমেশন। যখন আমাদের পেইড ব্যাচের একদম পুরোদমে ক্লাস শুরু হবে, আরো ইন ডিটেলসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এখান থেকে আসলে কোনোভাবে যদি আমাদের মিসিং না হয়, সুন্দর মতো হ্যান্ড নোট করে দিব আপনাদের। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। ঠিক আছে, এখন আমরা পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কে আসতেছে আমাদের? সিজার এন্ড ক্লিওপেট্রা থেকে কে আসতেছে তাহলে? সেটা হচ্ছে আমাদের প্লে বাই জেবি শো। ঠিক আছে, এখানে অনেকে অ্যান্সার করছেন। আদিল আহমেদ, এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। রায়হান বোরহান স্যার, নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ, আই এম ব্লেসড। আর বাকিরা যারা আছেন এরাও একটু শুনি, ভালো মতো দেখি, কমেন্টস করি, আমরা চেষ্টা করি অ্যান্সারগুলো কি হইতে পারে। ইট মাইট বি রং, ইট মাইট বি কারেক্ট, নো ম্যাটার, ভুল হোক সঠিক হোক, আমরা এখান থেকে আমরা কি শিখবো, জানবো, জানার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে আসি। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেনটা দেখেন কি বলেছে। দেখেন, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। এই যে একটু আগে এটা নিয়ে আলাপ করেছি, তাই না? এখানে কি বলছে দেখেন, গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। একটু আগে আমরা কি লিখলাম? জেবি শো এর ক্ষেত্রে আমরা একটু আগে কি লিখলাম বলেন তো? একটু আগে কি বললাম? যে ওনাকে বলা হয় কি ফাদার অফ কি মডার্ন ইংলিশ কি লিটারেচার অথবা প্লে। লিটারেচার অথবা প্লে, প্লে মানে নাটক, ড্রামা মানে নাটক। তাহলে এখানে কি ড্রামাটিস্টের কথা বলা হয়েছে। এবং প্লে এবং ড্রামার মধ্যে পার্থক্যটা কি? প্লেটা হচ্ছে যে নাটকটা মঞ্চে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে আমার প্লে। আর ড্রামা জিনিসটা কি বলেন তো? ড্রামা জিনিসটা কি? যে এই ড্রামা জিনিসটা দ্বারা আমরা কি বুঝি? যে ড্রামাটা হচ্ছে মঞ্চে উপস্থাপন করা হয় না, কাগজে কলম খালি লিখে রাখা হয়। বুঝতে পেরেছে? এই হচ্ছে আমার হুইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট কে। এটা কে আসবে তাহলে? জেবি শো, জর্জ বার্নার্ড শো। পিবি শেলি আসবে না, কারণ পিবি শেলি কোনো ড্রামাটিস্ট না, উনি একজন পয়েট। তারপর হচ্ছে এস টি কলেরিজ, উনি একজন পয়েট। পার্সি বিশে শেলি, স্যামুয়েল টেইলর কলেরিজ, ভার্জিনিয়া উলফ, ঠিক আছে, উনি একজন নোবেলিস্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আসতেছে না। এখন আসে আমরা পরেরটাতে চলে আসে। কি বলছে দেখেন, হু ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্মস। দেখেন 10ম বিসিএস থেকে 12 বিসিএস পর্যন্ত দুইবারই কোশ্চেন আসছে ফেয়ারওয়েল টু আর্মস কার লেখা। একটু আগে এগুলি নিয়ে আমরা ব্যাখ্যা পড়েছি, ব্যাখ্যা শুনেছি, ব্যাখ্যা দেখেছি। ফেয়ারওয়েল টু আর্মস কার লেখা? এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। কার লেখা বলেন তো? এই যে আর্নেস্ট হেমিংওয়ে। কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে। ক্লিয়ার? সবাইকে লিখছি, সবাইকে দেখতেছে, কমেন্টস কি করতে পারছি আমরা? সবাইকে কমেন্টস করতে পারতেছে? সবাইকে কমেন্টস করতেছে আমরা? আপনাদের সাথে আমি আবারও শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আবারও শেয়ার করে দিচ্ছি।
আমার জায়গা থেকে সবাই কমেন্টস করব, অ্যান্সারগুলি কমেন্টস করব। দেখছি সবাই? ওকে। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে? পরের কোশ্চেনে কি বলা হচ্ছে দেখেন, নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার? কি বলছে? হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার? ফিলোসোফার মানে দার্শনিক, তাই না? যা আধুনিক দার্শনিক। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড কি নোবেল প্রাইজ ইন লিটারেচার? ঠিক আছে, এখানে নোবেল NOBEL হবে, বানানটা ভুল আছে, যাই হোক, নোবেল প্রাইজ ইন কি ইংলিশ। তার মানে এখানে প্রশ্নটা কি বলছে দেখেন, এখানেও হু দিয়ে কোশ্চেন করছে, এটাও কি হু দিয়ে কোশ্চেন করছে। এখানে হুটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না? হুটা কি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এখানে কোশ্চেনটা কি, যে বাংলায় অর্থ এভাবে বলছে, দার্শনিক হয়েও কে সাহিত্যে নোবেল পুরস্কার পায়? ঠিক আছে, এটাই বলা হয়েছে এখানে। হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার? কে হচ্ছে মানে দার্শনিক, কে হচ্ছে মডার্ন, মানে কাকে মডার্ন ফিলোসোফার বলা হচ্ছে? যিনি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন লিটারেচার, দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান। এটা কে জানেন? আমাদের বার্ট্রান্ড রাসেল। এই যে আপনাদের সুশাসন এবং নৈতিকতা যে টপিকসটা আছে, যে বইটা আছে, যে এটা আছে, এখান থেকে বার্ট্রান্ড রাসেল নিয়ে রেগুলার ক্লাস হয়, মানে রেগুলার পরীক্ষা হয় বার্ট্রান্ড রাসেল, ঠিক আছে? তাহলে বার্ট্রান্ড রাসেল হচ্ছে, এই যে দেখেন বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেল, একটু খেয়াল করব, উনি হচ্ছে কি, হি গট, এই যে নোবেল পুরস্কার যে পান, তাহলে হি গট নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ ইন নোবেল প্রাইজ ইন 1950। 1950 সালে জর্জ বার্নার্ড শো মারা যান, এবং এই 1950 সালে উনি আবার কি পান? দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পান। কতটুকু ট্যালেন্টেড! তার যে বিখ্যাত দার্শনিকমূলক যে বইগুলি আছে, সেটা কোনটা জানেন? নাম্বার 1, ম্যারেজ অ্যান্ড মোরালস, ম্যারেজ অ্যান্ড কি মোরালস। 38তম BCS এর কোশ্চেন। তারপর আবার কি আসছে দেখেন তো, দ্য প্রিন্সিপালস অফ কি ম্যাথমেটিক্স, ঠিক আছে? তারপরে রোড টু ফ্রিডম, খেয়াল করছেন? এই যে চারটা, মাত্র দেখেন 3টা 4টা করে লিখে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এর ভিতর থেকে চলে আসবে, ঠিক আছে? এগুলো নোট করে ফেলেন। আর এটা কি রোড টু ফ্রিডম, আর এটা আমরা কি লিখতে পারি? ম্যারেজ এন্ড মোরালস, দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্স। তাহলে লেখেন, হোয়াই আই এম নট আ খ্রিস্টিয়ান, তাহলে এই যে বার্ট্রান্ড রাসেল থেকে দেখেন, তার 4টা গ্রন্থ এখানে লেখা হয়ে গেছে, যে সে একজন দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান। কত সালে নোবেল পান বলেন তো? 1950 সালে। ওই যে লিখে দিয়েছে, গট নোবেল ইন 1950। ওকে, আর্নেস্ট হেমিংওয়ে। আগের অ্যান্সারটা ঠিক ছিল, এটা কে? রূপা, ঠিক আছে, মাহফুজা রূপা। তারপর হচ্ছে কে? সিয়াম, শুরু থেকে আছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে জিনিসগুলিকে আমরা ধরতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটাইরিস্ট ইন ইংলিশ লিটারেচার? এটা কততম BCS এর কোশ্চেন? 12তম BCS এর কোশ্চেন। আবার 45তম, ইফ আই নট রং, ইন 45 BCS। এটা কোনটা? হ্যাঁ, ফেমাস স্যাটাইরিস্ট, এটা আবার এসেছিল, যে ফেমাস স্যাটাইরিস্ট কাকে বলা হয়? এটা হচ্ছে কি আমাদের জনাথন সুইফট। এটা কে আনসার? হোয়াট উড বি দ্য আনসার? জনাথন সুইফট। তাহলে এখানে কি বলছে? আলেকজান্ডার পপ প্রথম, যে ওনাকে বলা হয় মক হিরোইক পয়েট। ওনাকে কি বলা হয়? মক হিরোইক পয়েট। ওনাকে কি বলা হয়? মক হিরোইক পয়েট। উনি বিখ্যাত কোন কবিতার জন্য জানেন? রেপ অফ দ্য লক। কোন কবিতার জন্য বিখ্যাত উনি? রেপ অফ দ্য লক। এই রেপ অফ দ্য লক, এটার মধ্যে দুইজন ফাটাফাটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। একটা হচ্ছে ব্যারন, আর একটা হচ্ছে কি বেলিন্ডা ক্যারেক্টার। হ্যাঁ, ব্যারন অ্যান্ড বেলিন্ডা, ঠিক আছে? এই বেলিন্ডার মাথার চুল, লক মানে হচ্ছে চুলের বেনি, হ্যাঁ, এটা কেটে ফেলা নিয়ে কাহিনী, রেপ অফ দ্য লক। আর তার আরো গুরুত্বপূর্ণ যদি আরেকটা কবিতা আছে, যে an essay on man, ঠিক আছে? an essay on man, তার আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা, an essay on man, ঠিক আছে? এরপরে কি আছে একটু খেয়াল করি। জনাথন সুইফট,
জনাথন সুইফট জিনিসটা কি? তাহলে ওনাকেই বলা হয় ইংরেজি সাহিত্যের ফেমাস স্যাটারিস্ট ইন 18th সেঞ্চুরি। ফেমাস স্যাটারিস্ট ইন 18th সেঞ্চুরি। ঠিক আছে, জনাথন সুইফট। ঠিক আছে, ওনাকে কি বলা হয়? ফেমাস স্যাটারিস্ট ইন 18th কি সেঞ্চুরি। ফেমাস স্যাটারিস্ট ইন 18th সেঞ্চুরি। ঠিক আছে, 18th সেঞ্চুরি, এটা মাথায় রাখবেন যেটা উনি কোন সেঞ্চুরির লোক ভাই? 18th সেঞ্চুরির লোক। উনি বিখ্যাত কি নিয়ে আসলে স্যাটায়ার করছেন? উনি বিখ্যাত হচ্ছে যার জন্য, এটা হচ্ছে গালিভার্স। ঠিক আছে, কি? গালিভার্স ট্রাভেলস। গালিভারের সফরনামা, হ্যাঁ, ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস। আর কে আছে বলেন তো? আ ব্যাটেল অফ দ্য বুক, আ ব্যাটেল অফ দ্য বুক, আ ব্যাটেল অফ দ্য বুক। তারপরে কি? ড্রেপিয়ার্স লেটার। তারপরে কি? ড্রেপিয়ার্স লেটার, ড্রেপিয়ার্স লেটার। আর এটা কি? আ মডেস্ট প্রপোজাল। ঠিক আছে, এখানে লিখে দিলাম 4 নাম্বারটা, আ মডেস্ট প্রপোজাল। এই হচ্ছে তার বিখ্যাত কি যে উপন্যাস, এর মধ্যে সে বিখ্যাত আসলে কার জন্য তাকে স্যাটারিস্ট বলা হয়? গালিভার্স ট্রাভেলস এর জন্য। এই গালিভার্স ট্রাভেল 4 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে বিভক্ত? 4 খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে ভয়েস টু লিলিপুট, একটা হচ্ছে ভয়েস টু ব্রবডিন গ্যাং, তার 3 নাম্বারটা হচ্ছে ভয়েস টু লাপুটান, আর এটা হচ্ছে ল্যান্ড অফ দা ভয়েস টু দা কি হুইন হুমস। হুইন হুমস হচ্ছে একটা ঘোড়ার নাম। ঠিক আছে, এখানে একটা ঘোড়ার কথা বলা হয়েছে। যাই হোক, এই হচ্ছে 4 খণ্ডে বিভক্ত। এবং 4 নাম্বার যে পার্টটা আছে, ল্যান্ড অফ দ্য ভয়েস অফ দ্য কি হুইন হোমস, এই 4 নাম্বার পার্টের জন্য তাকে কি বলা হয়? মিসানথ্রপিস্ট, মানব বিদ্বেষী। মিসানথ্রপিস্ট মানে কি? মানব বিদ্বেষী, হ্যাঁ, মানুষের প্রতি যে ঘৃণা বা খারাপ লাগা যে কাজ করে তাদেরকে মিসানথ্রপিস্ট বলা হয়। গালিভার্স ট্রাভেলস। এখন কোশ্চেন হচ্ছে, বাংলায় যদি আসে কখনো, গালিভারের সফরনামা কার লেখা? কি বলছে বলেন তো? বাংলায় যদি আসে, গালিভারের সফরনামা কার লেখা? গালিভারের সফরনামা কার লেখা? এটা হচ্ছে আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ। ঠিক আছে, আবুল মনসুর আহমেদ। গালিভারের সফরনামা এটা বাংলায়। আর ইংলিশে গালিভার্স ট্রাভেল যদি আসে তাহলে কে আসবে? জনাথন সুইফট। ওকে, এই তো সিয়াম, জনাথন সুইফট। তারপরে কে? আম, মাহফুজা আক্তার রূপা, জনাথন সুইফট। ওকে, হ্যাঁ, সব জনাথন সুইফট। একদম ধাপে ধাপে সুন্দর করে গুছিয়ে জিনিসগুলি লিখে দিচ্ছি, সবাই সাথে সাথে নোট করে ফেলবেন। ঠিক আছে, এখনই যদি লাইভ ক্লাসের সাথে সাথে নোট করেন আপনারা খুবই উপকৃত হবেন। পরে আবার একসাথে যখন যে পরে রেকর্ডিং দেখে নি, আলসেমি লেগে যাবে। যখন যে কাজ ইনস্ট্যান্ট করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। 12 নাম্বার। এখানে কি বলা আছে? দ্য রেইনবো। রেইনবোটা আসলে কি? ঠিক আছে, রেইনবোটা আসলে কি? 13তম বিসিএস এর কোশ্চেন। ঠিক আছে, দ্য রেইনবো ইজ আ পোয়েম বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থের কথা আমরা এখানে বলবোই না, কারণ ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একটু আগে বলেছে হি ইজ দ্য ফাদার অফ রোমান্টিক, হি ইজ দ্য কি ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। তাহলে এখানে রেইনবো নান না। আর শর্ট স্টোরি বাই সমারসেট মম। এটা হচ্ছে কি? সমারসেট, এটা উচ্চারণ কিন্তু মম, অনেকে মুঘম বলেন, এটা করা যাবে না। আর নোবেল বাই ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্স মানে হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স। আবার কি? ভার্স বাই কলেরিজ। কলেরিজেরও এখানে কোনো কথা নাই। তাহলে রেইনবোটা কি হবে বলেন? সবাই একটু অ্যান্সার করেন তো, রেইনবোটা কি হবে? আই ক্যান সি ইউর কমেন্টস, প্লিজ প্লিজ অ্যান্সার নাম্বার 12। 12 নাম্বারটা অ্যান্সার করেন। এখানে কি হবে বলেন? এখানে কি হবে বলেন? হোয়াট উড বি দ্য অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য রেইনবো কার লেখা? রেইনবো কার লেখা বলেন? ঝটপট। রেইনবো কার লেখা বলেন? এখানে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কি বলা হয়? ওনাকে বলা হয় কি? ফাদার অফ কি? রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে, অথবা তাকে বলা হয় কি? পয়েট অফ নেচার। কি বলা হয়? পয়েট অফ নেচার। অথবা তাকে কি বলা হয়? লেক পয়েট। কি বলা হয়? লেক পয়েট। অথবা তাকে বলা হয় কি? পয়েট অফ চাইল্ডহুড বা পয়েট অফ চাইল্ড। ঠিক আছে, উনি তার মানে কি, যেহেতু পয়েট বলতেছে, তার মানে উনি কি লিখছেন? সব কবিতা লিখছেন। ওনার একটাই নাটক আছে দ্য বর্ডারার্স, এটা ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় তেমন একটা আসে না। হ্যাঁ, আচ্ছা, উইলিয়াম সমারসেট কি? মম। এই মম বিখ্যাত তার একটা শর্ট স্টোরির জন্য।
আর একটা বিখ্যাত শর্ট স্টোরি আছে, নাম কি জানেন? অবশ্যই জানেন, এখন মনে নাই আপনাদের আমার বিশ্বাস। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রেসহপার। গ্রেসহপার ওই যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, হ্যাঁ, একজন আরেকজন কি করে বসে বসে পা তুলে খায়। হ্যাঁ, আমরা পড়ছি না গল্পটা, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য কি, দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রেসহপার। এছাড়া তার বিখ্যাত দুটো উপন্যাস আছে, নাম কি, দ্য লঞ্চিয়ন অ্যান্ড দ্য অ্যান্ড কি অফ হিউম্যান বন্ডেজ অ্যান্ড অফ হিউম্যান বন্ডেজ। ঠিক আছে, আছে আছে কি এখানে DH লরেন্স। তাহলে এখানে যে রেইনবো যে শব্দটা আছে, যে রেইনবোটা কি, এটা একটা নোবেল। কার নোবেল? DH লরেন্সের লেখা, ডেভিড হার্বার্ট লরেন্স। ঠিক আছে, ডেভিড হার্বার্ট কি লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স। ঠিক আছে, ডেভিড হার্বার্ট লরেন্স। তার বিখ্যাত যে কয়েকটা উপন্যাস আছে, তার মধ্যে একটা কি DH লরেন্সের বিখ্যাত একটা উপন্যাসের মধ্যে একটা কি সানস এন্ড লাভার্স। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটার পাশে লেখেন ফাটাফাটি ইম্পর্টেন্ট, সানস এন্ড লাভার্স। ঠিক আছে, সানস এন্ড লাভার্স। ওনার ম্যাক্সিমাম যত উপন্যাসগুলি আছে লাভার শব্দটা থাকে, এক জায়গায় খেলে লাভার নাই, কোনটা? রেইনবো। বুঝছেন? যেমন এরকম আরেকটা আছে, এটা তো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে লেডি চ্যাটারলিস লাভার। ঠিক আছে, তারপর আবার কি আছে? দ্য মডার্ন লাভার্স। তারপর কি? দ্য মডার্ন লাভার্স। হ্যাঁ, আর এটা কি? দ্য রেইনবো। তাহলে এই জিনিসগুলি একটু নোট করে ফেলবেন। সানস এন্ড লাভার্স খুবই ইম্পর্টেন্ট, DH লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স। আচ্ছা, এটাকে সাদিয়া আফরিন আফরোজা কি লিখছেন আপনি? আর শর্ট স্টোরি বাই সমারসেট মম। না, এটা হচ্ছে শর্ট স্টোরি হবে না। শর্ট স্টোরি কার? শর্ট স্টোরি লিখছে সমারসেট মম, লিখছে দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রেসহপার। আপু ঠিক আছে, তাহলে এটা এখানে আসবে না, আসবে কি আমাদের নোবেল বাই DH লরেন্স। তাহলে আবার অ্যান্সার হচ্ছে কোনটা? DH লরেন্স। ঠিক আছে, মাথায় রাখবো এটা। ওনার বিখ্যাত যে ইয়াগুলি আছে, নোবেলগুলি আছে, একটা হচ্ছে কি সানস এন্ড লাভার্স, লেডি চ্যাটারলেস লাভার্স, দ্য মডার্ন লাভার্স, আর এটা কোনটা আমার হচ্ছে রেইনবো। পারবো ইনশাল্লাহ? সবাই বলেন পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আপনাদের অনেক ধন্যবাদ পুরোটা সময় সাথে থাকার জন্য। ঠিক আছে, এই যে এখানে কি লিখছে, কি লিখেছে দেখেন, টম জন্স বাই হেনরি ফিল্ডিং। টম জন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। কখন এটাকে প্রথম পাবলিশ করা হয়? টম জন্স। তাহলে এখানে লিখেই দিছে টম জন্স কার লেখা? আপনার হচ্ছে কার লেখা? হেনরি ফিল্ডিং। এই যে হেনরি ফিল্ডিং, ওনাকে কি বলা হয় জানেন? হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং। ঠিক আছে, হেনরি ফিল্ডিং, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল। ঠিক আছে, ফাদার অফ ইংলিশ নোবেল। ঠিক আছে, ইংরেজি সাহিত্যে নোবেলের জনক। বাংলা সাহিত্যের উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংরেজি সাহিত্যের উপন্যাসের জনককে আমাদের এই হেনরি ফিল্ডিং। উনি বিখ্যাত, তার যে গ্রেটেস্ট যে নোবেলটা আছে, তার যে গ্রেটেস্ট নোবেল মানে শ্রেষ্ঠ উপন্যাস, ঠিক আছে, গ্রেটেস্ট নোবেল, এটা কোনটা জানেন? টম জন্স। টম জন্স। ঠিক আছে, 1749। হ্যাঁ, 1749 সালে এটা কি করা হয়? পাবলিশ করা হয়। যেহেতু 1749, তার মানে কোন সেঞ্চুরিতে বলেন তো? 1749 মানে কোন সেঞ্চুরিতে যাবে এটা? কোন সেঞ্চুরিতে যাবে? 18 সেঞ্চুরি। দেখেন এখানে 18 কোথায় আছে? 19, এটা তো আসবেই না, কাটা 19, এটাও আসবে না, আছে দুইটা 18 একদম। এই যে আপনার 1749 ফার্স্ট আওয়ারের দিকে, ফার্স্ট আওয়ার মানে কি? এই যে দেখেন ফার্স্ট হাফ, প্রথম দিকে এটা করা হয়। তাহলে অ্যান্সার হবে কি নাম্বার সি। ঠিক আছে, দ্য ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি। সাদিয়া আফরিন আফরোজা, পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম ইনশাল্লাহ, ফাতেমা ইসলাম ইনশাল্লাহ। ওকে, সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দেবো। আহাদ সিদ্দিক সৌরভ ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পুরো ক্লাসটা আরেকবার আমরা একটু শেয়ার করে দিব যাতে সবাই দেখার সুযোগ পায়। আর তাহলে এখানে কি আসবে? দ্য ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি, যেহেতু 1749 ইট হ্যাজ বিন পাবলিশড ইন দ্যাট টাইম। ঠিক আছে, ওই সময় 1749, 1749 মানে 18th সেঞ্চুরি, তা 19 আগেই বাদ আসবে কে? 18। আর এটা প্রথম দিকে হয়, এই জন্য ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। ওকে, আমরা তাহলে পরেরটা চলে যাচ্ছি। এটার অ্যান্সার কি হবে দেখেন, এটার অ্যান্সারটা কি হবে দেখেন। দ্য লিটারেরি ওয়ার্ক কুবলা খান, যাকে আমি সংক্ষেপে বলি সবসময় খে, কুবলা খান। ঠিক আছে,
এখানে মজার কিছু কাহিনী আছে, হ্যাঁ, এগুলো ক্লাসে এই গল্পগুলি শেয়ার করে ইন ডিটেলসে পরে সাবজেক্টিভে। আর এখানে একটু খেয়াল করেন, কুবলা খান, এই কুবলা খানের জনক কে একটু সবাই বলেন, সবাই একটু বলেন, কুবলা খানের জনক কে, সবাই একটু বলেন। হিস্ট্রি বাই ভিনসেন্ট স্মিথ, নো। ভার্স বাই কলেরিজ, আর ড্রামা বাই অস্কার ওয়াইল্ড, এটাকে শর্ট স্টোরি বাই সমারসেট মম। কে হবে বলেন, ঝটপট ঝটপট এটা অ্যান্সার করেন। দ্য লিটার ওয়ার্ড কুবলা খান, এটা ঝটপট অ্যান্সার করবেন, এটা অ্যান্সার কি হবে, ঝটপট অ্যান্সার করেন। এই কমেন্টস করতে লজ্জা লাগে নাকি? তাড়াতাড়ি কমেন্টস করেন, ভুল হোক সমস্যা নাই। আপনার মনে যেটা মনে হচ্ছে, চারটা অপশন দেখে আপনি অ্যান্সার, আপনি এটা কমেন্টস করেন। কত নাম্বার হবে? এ বি সি ডি, কোনটা হবে? ঝটপট ঝটপট ঝটপট। কুবলা খান, এখানে যেই লিখছেন, আমি তো এখন অ্যান্সারটা বলছি না, সে রাতে ঘুমানোর আগে আফিম খেয়েছিল। কি খেয়েছিল? আফিম। আফিম খেয়ে রাতে ঘুমের মধ্যে স্বপ্নে এই নামকরণটা করে। কি নাম? কুবলা খান। বুঝতে পারছেন? আফিম খেয়ে ঘুমের মধ্যে স্বপ্নে এই নামটা করেন। যেহেতু আফিম খেয়েই উনি কি করতেন, উনি ছোটবেলা থেকে শিখছিলেন, তাকে অনেক ধরনের মেডিসিন পুশ করা হয়তো, কোনো মেডিসিন তাকে কাজে হইতো না, তখন ডাক্তার তাকে কি করতে দেয়? অপিয়াম খেতে দেয়। ইংলিশে বলি অপিয়াম, ইন বাংলায় আমরা এটাকে বলি আফিম। এই আফিম তাকে মেডিসিন হিসেবে তাকে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা আটকে গেছে, ঠিক আছে তো না? ওকে, তাহলে এখান থেকে দেখেন যে সবাই বলতেছেন বি 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 বি। আচ্ছা, এখন দেখেন এই যে কুবলা খান যে অপিয়াম খেয়ে যে লিখে, মানে এই মানে কবিতার নামকরণ করছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কে পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত আফিমখোর হিসেবে পরিচিত একজনই কবি, সে হচ্ছে আমাদের স্যামুয়েল টেইলর কলেরিজ। কে? স্যামুয়েল টেইলর কে কলেরিজ, যাকে আমরা সংক্ষেপে বলি এস.টি. কলেরিজ। উনার জন্ম হচ্ছে 1772 সাল এবং উনি মারা যান 1834 সালে। উনারই বেস্ট ফ্রেন্ড হচ্ছে উইলিয়াম ওয়াটসন, যার জন্ম 1770 সাল এবং মারা যান 1850 সালে। বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর উনি আফিম খেতে খেতে মানে অতিরিক্ত খেয়ে ফেলেন তো আফিম, তাই তাড়াতাড়ি উনি কি করেন, মানে এডিক্টেড হয়ে খেতে খেতে এটা তাড়াতাড়ি উনি কি মানে মৃত্যুবরণ করেন। এই জন্য তার মৃত্যু সালটা আগে চলে আসছে 1834 সাল। বুঝতে পারছেন? তাকে বলা হয় পয়েট অফ, তার যে টাইটেল গুলি ছিল, পয়েট অফ সুপার নেচার। কি বলা হয়? পয়েট অফ সুপার নেচার। তাকে আবার বলা হয় কি লেক পয়েট। ইংল্যান্ডে একটা জায়গা আছে লেক, সেই লেকে সে জন্মগ্রহণ করে, তাই তাকে বলা হয় কি লেক পয়েট। এছাড়া আবার তাকে কি বলা হচ্ছে বলেন তো? তাকে কি বলা হচ্ছে বলেন তো? এই যে অপিয়াম ইটার, ইংরেজি সাহিত্যের একজনই অপিয়াম ইটার বা আফিম কুমড়ো, এটাকে আমাদের এস.টি. কলেরিজ। এই আফিম খেয়ে ঘুমের মধ্যে সে দেখতে পায় সুন্দর ঝর্ণা, সে দেখতে পায় সুন্দর প্রাসাদ, সে দেখতে পায় সুন্দর অনেক কিছু সিনারি। একটা প্রাসাদের মধ্যে যা যা যত সুন্দর সেটা দেখতে পায়। ঘুম থেকে উঠি সে কি করে, এই কুবলা খান নামকরণটা করে। এবং সে কবিতার লেখার পরও এই কুবলা খান নামটাও সে ভুলে যায়, পরে কিন্তু সেটা নামকরণ করে মনে করার পর। তাহলে এটা কি আসবে? আ ভার্স বাই এস.টি. কলেরিজ। আ ভার্স বাই এস.টি. কলেরিজ। উনার বিখ্যাত আরেকটা যে কবিতা না জানলি নয়, সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। কি বলেন তো? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, যেখানে সে একটা পাখির কথা বলা হয়েছিল। সে পাখির নাম কি? অ্যালবাট্রস। সে পাখির নাম কি? অ্যালবাট্রস। এটার জন্য তাকে বলা হয় পয়েট অফ সুপার ন্যাচারালিজম অথবা দ্য পয়েট অফ সুপার নেচার। ঠিক আছে? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। তারপর হচ্ছে কুবলা খান, ডিজেকশন এন্ড অড, তারপর ক্রিস্টাবেল, তারপর নাইটেঙ্গেল, কনভারসেশন পোয়েম। ঠিক আছে? এই জিনিসগুলি তার বিখ্যাত লেখা। এই যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের মধ্যে সে বিখ্যাত দুই তিনটা কি করেন বলেন তো? বিখ্যাত দুই তিনটা উনি কি করেন? উনি এখানে কোটেশন ব্যবহার করেন, যেহেতু এখানে সুপার নেচারের অনেক কিছু এখানে ঘটে থাকে। তার মধ্যে বিখ্যাত একটা ডায়লগ এরকম ছিল যে সে বলেছিল একটা সমুদ্রের মাঝখানে, এই অ্যালবার্টস পাখির কথা যখন আসে তখন এরকম বলেছিল একটা সমুদ্রের মাঝখানে, যে সে যখন একা ছিল সে এরকম বলে অ্যালন অ্যালন অল অ্যালন অ্যালন অনা হোয়াইট সি। তারপরে তার খুব পানি পিপাসা লাগে, খারাপ লাগে, তখন সে একটা কথা বলে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। 44তম বিসিএস এর কোশ্চেন সে আরেকটা কথা বলে এরকম একটা কথা বলে, হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর।
এই যে বিখ্যাত বিখ্যাত যে কোটেশন গুলি আছে প্রত্যেকটা কোটেশনের জনক এসটি কলেরিস। সে আফিম খাক আর যাই করুক, সে তার সেন্স ঠিক রেখে সব কাজ করত, তাক লাগাই দিয়েছিল সবকিছু। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এসটি কলেরিস। বুঝতে পেরেছি? আনফিনিশড এপিক, হ্যাঁ এই তো সুন্দর। রেহেনা পারভিন চমৎকার একটা কথা বলছেন। এই কুবলা খান ছিল তার আরেকটা কি আনফিনিশড পোয়েম। আনফিনিশড পোয়েম, ঠিক আছে? কারণ সে লিখতে লিখতে ভুলে গেছিল এর পরের লাইন কি লিখবে, সে আর মনেই করতে পারতেছিল না। খুব চেষ্টা করেছিল, হ্যাঁ, এই জন্য সে আবার জীবিত থাকা অবস্থায় এটাকে অসমাপ্ত রেখে দিয়েছিল। তাই কুবলা খান হচ্ছে তার কি একটা আনফিনিশড পোয়েম, অসমাপ্ত কবিতা। ঠিক আছে, যেটা একটু বড় ছিল তাই অনেকে এপিকও বলতে পারেন, সমস্যা নাই। ওকে, পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা পরের ক্লাসে চলে যাই বা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে এখানে কি বলা আছে দেখেন, টি.এস. এলিয়ট। ঠিক আছে, টি.এস. এলিয়ট ওয়াজ বর্ন ইন ড্যাশ। এই যে টি.এস. এলিয়ট, এটা সবাই লিখবেন সে কোথায় জন্মগ্রহণ করে। ঠিক আছে, অ্যাসোনেন্স, হ্যাঁ এখানে অ্যাসোনেন্সের কথা বলা হয়েছে তাই না, এলন এলন, এখানে অ্যাসোনেন্সের কথা বলা হয়েছে। দেখেন টি.এস. এলিয়ট ওয়াজ বর্ন ইন ড্যাশ, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস নাকি ইউএসএ। টি.এস. এলিয়ট, এটা আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি অন্য ইনফরমেশন দিতে থাকি। টি.এস. এলিয়ট হচ্ছে ফুল নেম, ঠিক আছে? ওনার ফুল নেম হচ্ছে থমাস স্টার্নস এলিয়ট। থমাস স্টার্নস এলিয়ট, টি.এস. এলিয়ট। ঠিক আছে, হি গট নোবেল ইন 1948। 1948 সালে উনি নোবেল পুরস্কার পান। কত সালে নোবেল পুরস্কার পান? 1948 সালে উনি নোবেল পুরস্কার পান। ঠিক আছে, উনি যে থিমটার জন্য বিখ্যাত, উনি জন্মগ্রহণ করেছিল যুক্তরাষ্ট্রে, আই মিন ইউএসএ। ঠিক আছে, বাট সে তার লাইফ স্পেন্ড করছে আবার ইংল্যান্ডে। যেহেতু জন্মগ্রহণ করছে যুক্তরাষ্ট্রে, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে? ইউএসএ। তাহলে অ্যান্সারটা কি আসবে? সবাই লিখতেছেন নাম্বার এ, এটা কে? রাজিয়া খান? না, নাম্বার এ হবে না, অ্যান্সার আসবে ইউএসএ। ফাতেমা ইসলাম ইউএসএ, তারপর সিয়াম ইউএসএ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে এখানে কে আসতেছে? ইউএসএ। তাহলে কে? টি.এস. এলিয়ট ওয়াজ বর্ন ইন ইউএসএ, জন্মগ্রহণ করেছিল ইউএসএ, বাট সে ম্যাক্সিমাম যে টাইম স্পেন্ড যে করেছিল এটা হচ্ছে কোথায়? ব্রিটেনে। ঠিক আছে, যাই হোক, উনি 1948 সালে নোবেল পুরস্কার পান, থমাস স্টার্নস এলিয়ট। এরপরে কি হয়েছে একটু খেয়াল করি। উনি যে বিখ্যাত, উনি যে কবিতার জন্য বিখ্যাত, তার যে বিখ্যাত যে কবিতা, ঠিক আছে, এক নাম্বার কি? দ্য ওয়েস্টল্যান্ড। আরেকটা কি বলেন তো? লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এটা তো তার বিখ্যাত কবিতা। এছাড়াও আছে জেরেনশন দ্য হলোম্যান। এছাড়া কি আছে? জেরেনশন দ্য হলোম্যান। ঠিক আছে, এছাড়াও সে দেখেন কবির পাশাপাশি ওয়েস্টল্যান্ডে কিন্তু খুব বিখ্যাত একটা কবিতা। ঠিক আছে, এটার পাশে লিখবেন M.I, মারাত্মক ইম্পর্টেন্ট দ্য ওয়েস্টল্যান্ড। ঠিক আছে, 1947 সালে এটা লেখা হয়। কত সালে? 47 সালে। যাই হোক, ওনার বিখ্যাত যে আবার নাটকগুলি আছে, সেই নাটকের মধ্যে আমরা লিখতে পারি একটা হচ্ছে মার্ডার ইন ক্যাথেড্রাল। ঠিক আছে, এছাড়াও আছে দ্য ফ্যামিলি রিউনিয়ন, তারপর আছে দ্য ককটেল পার্টি, তারপর আছে এল্ডার স্টেটসম্যান। এই 44তম বিসিএস এর কোর্সে দ্য মার্ডার ইন ক্যাথেড্রাল কার লেখা? দেখেন, কবিতার জন্য সে বিখ্যাত, আবার তার নাটক থেকেও প্রশ্নে চলে আসছে মার্ডার ইন ক্যাথেড্রাল। হয়তো আপনি কাকে ছাড়বেন কাকে রাখবেন এই জিনিসটা বোঝার জন্যই ক্লাসটা করা। আমরা যেহেতু যাচাই বাছাই করে এগুলি সব গল্পগুলো আমার পার্সোনালি জানা আছে, এক একটা গল্প কি কি মেসেজ শো করে, কোন মেসেজটা ওয়ার্ল্ডের জন্য ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ডের পিপলের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ইম্পর্টেন্ট, সেগুলিকেই গুরুত্ব দিয়ে কোশ্চেনগুলি করা হয়। এগুলো আপনি কোথা থেকে জানবেন? যেহেতু আমার সাবজেক্টে এটা নিয়ে পড়াশোনা, অথবা আমি আপনাদেরকে সর্বোচ্চ গাইডলাইন করতে পারবো যে এগুলি আপনারা দেখে যান। আল্লাহর রহমতে এখান থেকে কমন পাবেন। আর যদি হ্যাঁ প্রশ্ন যদি কমন নাও পড়ে, 4টা অপশন দেখলেই আপনি শুনে দেখে মিলাতে পারবেন যে এটা হবে না, এটা হবে না, স্যার তো এইগুলি ক্লাসে বলে না, এটা যেহেতু বলছে তার মানে এটার সাথে এটা ম্যাচ হচ্ছে, অ্যান্সার এটাই। আল্লাহর রহমতে এই জিনিসটা আপনারা টাচ করতে পারবেন। ঠিক আছে, ক্লাসটা রেগুলার করবেন। হ্যাঁ, ককটেল পার্টি ওয়েস্টল্যান্ড, এটাকে উম্মে জামিলা খাতুন সিদ্দিকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো সব অ্যাক্টিভ স্টুডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা পরেরটা চলে যাই।
তাহলে আমরা পরেরটা চলে যাই। পরের যে কোশ্চেনটা সবাই আগে অ্যান্সার করবো, হ্যাঁ। পরের যে কোশ্চেনটা কি, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি? ও হেনরির রিয়েল নেমটা কি? ও হেনরির রিয়েল নামটা কি? এই যে ও হেনরি, ঠিক আছে, ও হেনরি, ওনার রিয়েল নেমটা কি? খালি এতটুকু বলি, ওনাকে বলা হয়, আপনারা অ্যান্সার করতে থাকেন, আপনারা যারা আছেন এখানে অ্যান্সারটা করতে থাকেন, ঠিক আছে। আপনারা অ্যান্সারটা করতে থাকেন, আমি মানে এক্সট্রা ইনফরমেশন গুলি দিতে থাকি, হ্যাঁ। আমেরিকান শর্ট স্টোরি রাইটার, উনি হচ্ছে আমেরিকান শর্ট স্টোরি রাইটার, ঠিক আছে। দেখেন আমেরিকান শর্ট স্টোরি রাইটার কে? ও হেনরি। যার ফুল নেম, ওনার ফুল নেম কি? তাড়াতাড়ি লেখেন। ওনার ফুল নেম কি বলেন? ওনার যে বিখ্যাত যে শর্ট স্টোরি যেগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে কি, নাম্বার 1, দ্য গিফট অফ দ্য মেজাই। দ্য গিফট অফ দ্য মেজাই। এখানে দুইজন ক্যারেক্টারের কথা বলা হয়েছে, জিম অ্যান্ড ডেলা। দ্য গিফট অফ দ্য মেজাই। এছাড়া তার বিখ্যাত আরো কিছু এটা কি শর্ট স্টোরি আছে, 4 মিলিয়নস, রোড অফ ডেস্টিনি, ক্যাবেজেস এন্ড কিংস, তারপর হচ্ছে 6 এন্ড 7, এগুলি তারা আরো বিখ্যাত স্টোরি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে শর্ট স্টোরি যার জন্য সে বিখ্যাত, দ্য গিফট অফ দ্য মেজাই। উচ্চারণ কিন্তু এটা মেজাই, নট ম্যাগি, ঠিক আছে। এটা উচ্চারণ কি, মেজাই। এখানে দুইজন ক্যারেক্টারের কথা বলছে, জিম এবং ডেলা। সবাইকে এখানে আসছে। ওকে, রাজিয়া খান, ফাতেমা, বিবিবি, বাপরে বাপ, কম করে গেছে, হ্যাঁ, বিবিবি। তার মানে কি, ওনার রিয়েল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার, ঠিক আছে। 13তম বিসিএস এর কোশ্চেন, রিয়েল নাম কি, উইলিয়াম সিডনি পর্টার। এখন একটা জিনিস আপনাদের শেয়ার না করলে ভালো লাগবে না, শেয়ার করছি, একটু শুনেন, মনোযোগ সহকারে সবাই শুনেন। উম্মে জামিলা, রেহানা, থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখেন জিম এন্ড ডেলা। এই জিম হচ্ছে একজন ছেলের নাম, ডেলা হচ্ছে একজন মেয়ের নাম। দুজনকে গল্পটা একটু শুনে, এটা গিফট অফ দ্য ম্যাজাই কেন আসলো, কিভাবে আসলো, একটু শুনেন। জিম হচ্ছে একজন ছেলের নাম, ডেলা হচ্ছে একজন মেয়ের নাম। দুজনেই হচ্ছে গরিব, হ্যাঁ। এই দুজনকে কি করে, ভালোবেসে তারা বিয়ে শাদী করে, কিন্তু তাদের সংসার প্রচুর অভাব। তারা সকালে জানতো না আসলে সকালে কি দিয়ে খাবে, দুপুরে জানতো না দুপুরে কি দিয়ে খাবে, রাতেও জানতো না রাতে কি দিয়ে খাবে। এভাবে তাদের জীবন পার হচ্ছে, এত অভাব। তারপরে তাদের ভালোবাসা জানালা দিয়ে পালাইতো না, তাদের কাছে রাখতো, তারা দুজনকে প্রচুর সম্মান করত। যাই হোক, এরকম ক্রিসমাস ডে আসে, যেটা জানেন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়। আমরা যেমন ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা আসলে আমাদের ডিয়ারেস্ট ওয়ানদেরকে গিফট দিতে চাই, শার্ট প্যান্ট পাঞ্জাবি, এগুলো আমরা কি করি, মানে গিফট দিই ছোট বড় সবাইকে। এরকমই হচ্ছে, জিম চিন্তা করলো ক্রিসমাস ডে যে চলে আসলো, তাহলে সারা বছর ডেলা আমার জন্য অনেক পরিশ্রম করেছে, হ্যাঁ, তাহলে জিম আমি কি করব, যেহেতু সারা বছর পরিশ্রম করেছে, ওরা ক্রিসমাস ডে তো কিছু একটা দেওয়া উচিত। তখন সে চিন্তা করলো, আজকে প্রায় কয়েক মাস হয়ে গেল আমার ডেলা চুল আশ্রাইতে পারতেছে না চিরুনির জন্য, তাহলে এবার আমি কি করব, যে আমি ভালোবেসে আমি আমার জানরে কি উপহার দিব, একটা চিরুনি উপহার দিব, যাতে সে চুল আশ্রাইতে পারে। এই কথা চিন্তা করে জিম আবার মনে মনে ভাবছে, আমি টাকা পাবো কোথায়? তখন সে চিন্তা করলো সে কোথায় টাকা পাবে। তখন সে যে কাজটা করলো, তার মানে পূর্বপুরুষের একটা স্মৃতি ছিল, একটা ঘড়ি। সেই ঘড়িটা সে পড়তে পারছে না, কিসের জন্য, চেনের অভাবে। আমার হাতের ঘড়িটা আজকে নেই, আনতে ভুলে গেছে, এই চেনের অভাবে। তখন সে বলতেছে, পূর্বপুরুষের স্মৃতিদের রেখে কি করব, আমি আমার যদি কাছের মানুষকে যদি আমি খুশি করতে না পারি, তাই সে চিন্তা করলো যেহেতু এটা আমার কাজে লাগছে না, আমি উপরের পার্টটা বিক্রি করে যে টাকা পাবো সে টাকা দিয়ে ডেলার জন্য আমি একটা চিরুনি কিনে এনে দিব। এই কথা বলে সে বাসা থেকে বের হয়ে যায়। আর এদিকে ডেলা আবার মনে মনে ভাবে যে জিম তো আমাকে আসলে অন্যরকম সম্মান করে, তো জিমকে তো আমার কিছু দেওয়া উচিত, তাকে কি দিব। তখন সে চিন্তা করে দেখলো, আহারে, সে পূর্বপুরুষের আমলে যে তার যে স্মৃতি আছে, যে ঘড়িটা সবাই পড়ছে, আজকে ঘড়িটা অকাজে পড়ে আছে, ঘড়ির চেনটা নেই। এই কারণে, যেহেতু ঘড়ির চেনটা নেই, যেহেতু ঘড়ির কি চেনটা নেই, তাহলে এবার আমি কি করব, তাকে একটা এই চেন উপহার দিব, তাতে করে সে ঘড়িটা পড়তে পারে। এই কারণে ডেলা আবার চিন্তা করলো, এটা কিনতে তো টাকা লাগবে, টাকা পাবো কোথায়। তারপর সে এই চেনের দাম কত, এটা আবার সে খোঁজ নিতে গেল ঘড়ির দোকানে গিয়ে, দেখলো কি যে চেনের দাম হচ্ছে $20। সর্বনিম্ন যেটা পেয়েছে, এর কমে সে পায় না $20। এখন সে $20 কোথায় পাবে, তার কাছে তো ওই পরিমাণ টাকা নেই।
তখন সে চিন্তা করলো যে আমার মাথার চুল আজকে আমি কয়েক মাস যাবত ঠিক মতো আশ্রাইতে পারি না চিরুনির অভাবে, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। এর চাইতে ভালো আমি আমার মাথার চুলটা বিক্রি করে, কেটে বিক্রি করে যে টাকাটা পাবো ওটা দিয়ে আমি জিমের জন্য কি নিয়ে যাব, একটা মানে ঘড়ি নিয়ে যাব। বুঝতে পারছেন, ঘড়ির যে বেলটা এটা কিনে নিয়ে যাব। যেই নিয়ত সেই কাজ। সে ম্যাডাম নামে একটা ক্যারেক্টার আছে যে চুল কিনে তার পার্লারে গেল, ওইখান থেকে তার মাথার চুল সে বিক্রি করে দিল $20 বিনিময়ে, এবং ওই টাকা দিয়ে সে কি করলো, জিমের জন্য ঘড়ির ওই চেনটা কিনে নিয়ে গেল। রাত্রেবেলা যখন জিম বাসায় ঢুকলো, নক করলো, বাসায় ঢুকলো, বাসায় ঢুকার পর সে দেখতে পেলো মানে সাথে সাথে এরকম জিম বলতেছে, হ্যাঁ, বাসায় নক করার পর ডেলা যখন গেটটা খুললো সাথে সাথে বলতেছে এই যে, আর ও বলতেছে এই যে ঘড়ির চেনটা দেখে। এখন কি হলো, দুজনে দেখেন অবাক ভাবে তাকায় আছে। কেন তাকায় আছে? যে চিরুনি আছে, চুল নাই, আবার এদিকে ঘড়ির চেন আছে, কি নাই, আপনার উপরে পাটটা নাই। দুজনের দিকে তাকায় আছে যে হোয়াট ইজ লাভ। বুঝতে পারছেন? তখন তারা অবাক হয়ে গেল যে তাদের এরকম একটা মেসেজ দিল যে ভালোবাসার মানুষের কাছে বস্তুগত জিনিস যতই দামি হোক এটার কোনো আসলে দাম দেওয়া ঠিক না, আগে ভালোবাসার মানুষ। এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে সেলফলেস লাভ, ঠিক আছে, এখানে ভাইয়া এখানে দেওয়া হয়েছে যেটা সেলফলেস লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। এই যে কবিতাটা মানে শর্ট স্টোরি আছে দ্য গিফট অফ দ্য মেজাই, হ্যাঁ, সেলফলেস লাভ অ্যান্ড স্যাক্রিফাইস এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, যে নিঃস্বার্থ ভালোবাসা এবং উৎসর্গ, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন থিম অফ দ্যাট শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য মেজাই। বুঝতে পেরেছি সবাই? খুব সুন্দর একটা শর্ট স্টোরি। এখন দেখেন 17 নম্বর কি বলছে, প্যারাডাইস লস্ট। এই যে এক ভদ্রলোকের নাম চলে আসবে এখানে, প্যারাডাইস লস্ট। ঠিক আছে, দেখবো কি দিয়ে প্যারাডাইস লস্ট, এখানে কে চলে আসবে বলেন তো? একটু দেখে, আপনাদের কমেন্টসটা আমি দেখতে পারতেছি না, একটু দেখে নি। হ্যাঁ, সেই ভালোবাসা, হ্যাঁ, হেয়ার ক্লিপ অ্যান্ড ওয়াচ বেল্ট, জি স্যার, ক্লিয়ার, ওকে। উইলিয়াম সিডনি পটার, ওকে। তাহলে এখানে দেখি প্যারাডাইস লস্ট, এটার অ্যান্সার কি হবে? এই যে প্যারাডাইস লস্ট, ঠিক আছে, এখানে যে জিনিসটা আছে প্যারাডাইস লস্ট, এটার হচ্ছে জনক হচ্ছে কে জানেন? জন মিল্টন। কে? জন মিল্টন। জন মিল্টন, যাকে বলা হয় গ্রেট মাস্টার অফ কে? ব্ল্যাঙ্ক ভার্স, গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স। ঠিক আছে, এবং সে ছিল একজন ব্লাইন্ড পয়েট। কি ছিল? একজন ব্লাইন্ড পয়েট, অন্ধ কবি, এবং সেই সাথে সে ছিল একজন এপিক পয়েট, মহাকাব্যের কবি। তার বিখ্যাত যে এপিক হচ্ছে এটা কি? প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। সেই প্যারাডাইস লস্টের মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাহিনীটা বাইবেল থেকে পড়ে উনি এটা লেখেন। আর যাই হোক, এখানে যে ইয়াটা আছে, থিমটা আছে, উনি বলেন টু জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। তাহলে এখানে যে থিমটা বলছে অ্যাটেম্পটেড, কি বলছে? জাস্টিফাই দ্য ওয়েস অফ, দেখেন একটা আছে ম্যান টু গড, একটা গড টু ম্যান। আমরা অ্যান্সার করব কোনটা? খেয়াল করব, গড টু ম্যান। কি খেয়াল করবো কোনটা? গড টু ম্যান। গড আগে আসবে, ম্যান পরে যাবে, ঠিক আছে। আর এখানে একটু খেয়াল করবেন, এখানে দেওয়া ম্যান আর এখানে লেখা গড, এটা অ্যান্সার আসবে না, আগে গড আসবে তারপর ম্যান আসবে। তাহলে অ্যান্সার কোনটা আমার? নাম্বার বি। বুঝতে পেরেছি? প্যারাডাইস লস্টের এখানে কি? টু জাস্টিফাই দ্য ওয়ে অফ, এই তো সবাই লিখতেছে বি 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 বি, ওকে, ঠিক আছে, জন মিল্টন। হ্যাঁ, ঠিক আছে। তারপর এখানে আমরা পরেরটা তাহলে চলে যাচ্ছি, পরেরটা চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা 18 নম্বরে কি বলা আছে দেখি। শর্ট স্টোরি এটা চলে গেল। আচ্ছা, একটু আগে তো এটা লিখলাম যে ফুল নেম অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান শর্ট স্টোরি রাইটার, মানে আবারও রিপিট আসছে 14 BCS এ, কে? উইলিয়াম সিডনি পটার। একটু আগে আমরা এটা সলভ করলাম, তাই না? এদিকে আর সময় নষ্ট করবো না আমরা। হুইচ অফ দ্য ফলোইং এজেস ইন লিটারি হিস্ট্রি ইন দ্য লেটেস্ট, মানে এই চারটার মধ্যে কোনটা লেটেস্ট, আগে কোনটা আসছে, সিরিয়ালে আগে কোনটা আসছে, ঠিক আছে। এখানে কি আছে? অগাস্টাইন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ড। তাহলে এখানে যে পিরিয়ড গুলি আছে একটু খেয়াল করি, যে আমরা জানি এখানে অগাস্টাইন পিরিয়ড, ঠিক আছে, এটা কোথা থেকে আসে? অগাস্টাইন, ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901 পর্যন্ত, এটা সময়কাল, ঠিক আছে। তারপর দেখেন জর্জিয়ান, এটা হচ্ছে মডার্ন যুগ, জর্জিয়ান হচ্ছে মডার্ন যুগ, ঠিক আছে, জর্জিয়ান হচ্ছে মডার্ন যুগ। আর অগাস্টাইন হচ্ছে কি? অগাস্টাইন কোনটা? নিও ক্লাসিক্যাল যে পিরিয়ডটা আছে না, দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ঠিক আছে, দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটা সময়কাল হচ্ছে কত থেকে কত বলেন তো? দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটার সময়কাল হচ্ছে
1660 থেকে 1785 অথবা 1798। এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, ঠিক আছে, রেস্টোরেশন পিরিয়ড। একটা হচ্ছে অগাস্টাইন পিরিয়ড, কি অগাস্টাইন পিরিয়ড। আর এটা হচ্ছে কি দি এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ কি সেন্সিবিলিটি। এই রেস্টোরেশন সময়কাল হচ্ছে 1660 থেকে 1700, আর এটা হচ্ছে 1700 থেকে 1745, আর এখানে হচ্ছে 1745 থেকে 1798, ঠিক আছে, 1798। হ্যাঁ, তাহলে দেখেন যেহেতু বলছে লেটেস্ট কোনটা, তাহলে রেস্টোরেশন হচ্ছে আমার কত কত 1660 থেকে, রেস্টোরেশন 1660 থেকে 1700, ঠিক আছে। অগাস্টাইন তাহলে কত যাচ্ছে আমার 1700 থেকে কত 1745, তাই না? তাহলে এখানে দেখেন এটা হচ্ছে 1832 থেকে 1901, যেটা 1700 সেগুলো বাদ, লেটেস্ট আধুনিকটা কোনটা 1832, 1901। এরপর আছে জর্জিয়ান। মডার্ন যুগকে 2 ভাগে ভাগ করা হয়, কি বলছি বলেন, মডার্ন যুগকে 2 ভাগে ভাগ করা হয়, মডার্ন, ঠিক আছে, মডার্ন এজ, এটাকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ড যার সময়কাল হচ্ছে কত বলেন তো 1901 থেকে 1910 সাল পর্যন্ত। আরেকটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, কি পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড। এই জর্জিয়ান পিরিয়ডের সময় হচ্ছে 1910 থেকে 1900 কত 36 বা 1939, এই হচ্ছে জর্জিয়ান। তার মানে কি মডার্নের যে দুইটা আছে এই দুইটারই লেটেস্ট কোনটা, জর্জিয়ান। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসবে, জর্জিয়ান পিরিয়ড, পিরিয়ড বা জর্জিয়ান এজ। বুঝতে পেরেছি সবাই? পারা যাবে ইনশাল্লাহ? সবাইকে অ্যান্সার করতেছে, সবাইকে অ্যান্সার করছে? 10, 36, সি সি সি, বাপ রে বাপ, সবাই অ্যান্সার করতেছেন মাশাআল্লাহ। সি 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 সি, ওকে, অ্যান্সার সি 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 সি, ঠিক আছে, অ্যান্সারটা এটা হয়ে যাচ্ছে। এরপরে তাহলে আমাদের কে আসতেছে দেখেন। আচ্ছা, দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি। তাহলে দেখেন এখানে কি আমরা জানি যে ইংরেজি ডিকশনারির জনক কে, ইংলিশ ডিকশনারির জনক কে, এটা একদম কমন একটা কোশ্চেন, কে, স্যামুয়েল জনসন। এরপরে 46তম বিসিএস পরীক্ষা এটা এসেছিল, হু ইজ কনসিডার ফাদার অফ ইংলিশ ডিকশনারি। এই যে ইংলিশ ডিকশনারি আছে না, এটা 1755 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কত সালে, 1755 সালে। স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন, ওনার একটা বই আছে, আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য কি ইংলিশ ডিকশনারি, ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংলিশ ডিকশনারি, ঠিক আছে। এছাড়াও তার একটা নাটক আছে, আইরিন নামে একটা নাটক আছে, ঠিক আছে, এটা ছিল তার প্লে। তারপর হচ্ছে ভ্যানিটি অফ হিউম্যান উইশেস নামে তার একটা কবিতা আছে। ভ্যানিটি অফ কি হিউম্যান উইশেস, এটা হচ্ছে তার কি একটা পয়েম, এটা কি তার একটা পয়েম। বুঝতে পারছেন? স্যামুয়েল বাটলার, এটা কি থমাস ব্রাউন, এগুলো আর আসবে না, ঠিক আছে, এগুলো আর আসবে না। স্যামুয়েল জনসন। হ্যাঁ, লিখছে সবাই, বাহ, বি 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 বি, রেহানা সিয়াম, তারপর উম্মে জামিলা একদম সুন্দর মতো শালগুলো লিখছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটার অ্যান্সার কি বি 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 বি, আগেরটা ছিল সি 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 সি। তাহলে এখন কি আসতেছে 29। কি বলছে এখানে দেখেন তো, দ্য পয়েট লরিয়েট। পয়েট লরিয়েট বলতে বোঝা হচ্ছে সভাকবি। পয়েট লরিয়েট বলতে কি বোঝা হয়, সভাকবি। কোন জায়গার সভাকবি, ইংল্যান্ডের সভাকবি, যাকে আমরা ইংলিশে কি বলি বলেন তো, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, কোর্ট পয়েট অফ কি ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ঠিক আছে। এটা কারা, ইংল্যান্ডের এই যাবৎকাল দুইজন হচ্ছে জাতীয় কবি, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, একটা হচ্ছে জিওফ্রে চসার আর একজন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। জিওফ্রে চসার আর একজন কে, উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে যখন শেক্সপিয়ার মারা যান, বারবার তো আর খালি ন্যাশনাল পয়েট তো বারবার বানানো যায় না। এরপর থেকে রেডি করা হয় কি পয়েট লরিয়েট, আমাদের এখানে থাকবে সভাসদ, যে বড় বড় রাজা রানীরা যখন বড় বড় ডিসিশন নিত, তখন এই সভা কবিগুলো তাদের সাথে থাকতো, এটা নিয়ে তারা কি করতো, এটা নিয়ে তাদের কথাগুলি, তারা এরকম ডিসিশনগুলি শুনতো। এটা কি বলা হচ্ছে কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি, ঠিক আছে। এখানে দেখেন তো কোথায় অপশনগুলি আছে, দ্য বেস্ট পয়েট অফ দ্য সেঞ্চুরি, এরকম না। উইনার অফ দ্য নোবেল প্রাইজ, এটাও না। দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, এই যে ইংল্যান্ডের সভাকবি। এটা কততম বিসিএস এর আসছে দেখেন তো, 15 না, আবার 35তম বিসিএস এই কোশ্চেন আসছে, দ্য পয়েট লরিয়েট রেফার্স ড্যাশ কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। দেখেন 15তেও আসছে, 35ও আসছে, এগুলি ঘুরে ফিরে আসতেছে।
সবাই লিখতেছে সি 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 সি, তার মানে প্রথমটা সি 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 সি, পরেরটা হইলো বি 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 বি, এখন আবার হইলো সি 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 সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং স্কুল অফ লিটারি রাইটিংস ইজ কানেক্টেড উইথ দ্য মেডিকেল থিওরি। 15তম বিসিএস এর কোশ্চেন, যে কোনটা মেডিকেল থিওরির সাথে এখানে কি যাচ্ছে, যে লেখাটা মেডিকেল থিওরির সাথে যাচ্ছে। এই মেডিকেল থিওরি শব্দটা আসলে প্রথম নামটা আসে কি, বেন জনসনের নাম। কার নাম আসে? বেন জনসন। জনসন বানান খেয়াল করেন, পৃথিবীর সকল জনসন বানান JOHN, আর বেন জনসনের বানান JONSON, বেন জনসন। এই বেন জনসনকে বলা হয় কমেডি অফ হিউমার্স, কমেডি অফ হিউমার্স, ঠিক আছে? ওনাকে বলা হয় কমেডি অফ হিউমার্স, এবং হি ওয়াজ মেড পোয়েট লরিয়েট ইন 1616। এই যে একটা সময় লেখা আছে 1616, দেখছেন? 1616 সালে আমাদের বড় ভাই মারা যায়, কে? উইলিয়াম শেক্সপিয়ার মারা যান। এরপরে উনি কি হন? পোয়েট লরিয়েট হন। উনি যে কমেডি নাটকগুলি লিখছে, তার প্রত্যেকটা কমেডি নাটকের মধ্যে উনি কি করতো, যে মেডিকেল থিওরিগুলি এখানে উনি কানেক্ট করতেন। তাহলে কি his comedies were connected with the কি মেডিকেল থিওরি। তার কমেডিগুলি কিসের সাথে কানেক্টেড ছিল? মেডিকেল থিওরির সাথে। কোনটা? কমেডি অফ হিউমার। দেখেন তো কমেডি অফ হিউমার্স কোথায় দেওয়া আছে? এই যে অ্যান্সার ডি 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 ডি। এখন আর সিও নাই, ডিও নাই, অ্যান্সার কি? ডি 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 ডি। সবাই লিখছে? সবার কি হয়েছে লেখা? ইভাস, হ্যাঁ। এভরি ম্যান ইন ইজ হিউমার, এভরি ম্যান আউট অফ ইজ হিউমার, ভলপনি, আলকেমিস্ট, সাইলেন্ট ওম্যান, কার লেখা? সব হচ্ছে আমাদের এই বেন জনসনের লেখা। ডি 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 ডি। ওকে, সবাই জানাবেন ক্লাসটা কেমন লাগলো, সার্কিটও ডাকবেন, ঠিক আছে? সবাই জানাবেন, আজকে এই পর্যন্ত ক্লাসে রাখছি। সবাই জানাবেন ক্লাসটা কেমন লাগলো, এখান থেকে কিভাবে কি শিখার কি ছিল, একটু সবাই জানাবেন, কমেন্টস করবেন। আর স্যার আপনি একটু আসবেন, একটু কিছু কথা বলবেন। স্যার পুরা কনসিস্টেন্সি 177 থেকে 180 জন, আলহামদুলিল্লাহ, একদম রেগুলার। অবজার্ভ করলাম যে অসাধারণ একটা ক্লাস আজকে আমরা পেয়েছি, এবং আজকের ক্লাসটা মূলত আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে একটু কমেন্ট বক্সের মধ্যে একটু জানাবেন। জব মাস্টারের কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করতেছেন, কি ক্লাস আপনারা আমাদের কাছ থেকে আসলে এক্সপেক্ট করতেছেন, কোথায় আপনাদের দুর্বলতা আছে, কোন টপিকে আপনাদের প্রবলেম ফেস করতেছেন, কি কি ম্যাটেরিয়ালস আপনারা চাচ্ছেন, এগুলো অবশ্যই আমাদেরকে একটু ধারাবাহিকভাবে জানাবেন। আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব। আর রাতুল স্যারের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ যে স্যার আজকে খুবই চমৎকার একটা ক্লাস আমাদেরকে উপহার দিয়েছে, এবং আমরা ক্লাসেও দেখলাম যে এখানে কনসিস্টেন্সি বজায় ছিল। অলমোস্ট প্রায় 100+, মানে 150+ শিক্ষার্থী আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আশা করি এই ধারাবাহিকতা চলতে থাকবে। জব মাস্টারের সাথে থাকুন। আজকে রাত 9টার সময় আরো একটা আকর্ষণীয় ক্লাস আছে আপনাদের জন্য। সেই ক্লাসটা হচ্ছে গণিতের ক্লাস, এবং আমাদের খুবই জনপ্রিয় একজন ফ্যাকাল্টি শ্যামল দা, উনি অলরেডি আমাদের অফিসে চলে আসছেন। 9টার সময় প্রস্তুত থাকবেন সবাই গণিতের ক্লাসের জন্য। সালাম আলাইকুম। থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং।